আজকে হলো আমাদের বলবিদ্যা। বলবিদ্যা খুবই ইম্পর্ট্যান্ট। আগের বছরগুলোর মতো যদি আমরা বলি যে এখানে আমাদের 20টা রিটেন কোশ্চেন হয় বুয়েটে, তাহলে সেখান থেকে অ্যাটলিস্ট 3টা থেকে 4টা কোশ্চেন হয় বলবিদ্যা থেকে টোটাল। এর মধ্যে স্থিতিবিদ্যা থেকে একটা বা দুইটা, আর গতিবিদ্যা থেকে একটা বা দুইটা। সো বলবিদ্যা, আমরা জানি বলবিদ্যা জিনিসটা হলো যে যে শাস্ত্র বল নিয়ে আলোচনা করে। বা সো বল জিনিসটা কি? আমরা জানি যে বল হলো যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতি পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলে। সো বল জিনিসটা দুই ধরনের বস্তুর উপর কাজ করতে পারে। একটা হলো স্থির বস্তুর উপর কাজ করতে পারে। সো স্থির বস্তুর উপর কাজ করার যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় স্থিতিবিদ্যা। সো স্থিতিবিদ্যা মানে হলো স্ট্যাটিক্স। স্ট্যাটিক্স। আর গতিশীল বস্তুর উপর কাজ করতে পারে সেটা যেখানে আলোচনা করা হয় সেটা হলো আমাদের গতিবিদ্যা। গতিবিদ্যা হলো ডাইনামিক্স। সো গতিবিদ্যাকে আবার আমরা দুইটা ব্রাঞ্চ আউট করতে পারি দুইটা। একটা হলো স্থিতিবিদ্যা বা কাইনেমেটিক্স, একটা হলো চলবিদ্যা বা কাইনেটিক্স। সো স্থিতিবিদ্যা জিনিসটা হলো যে ধরো একটা চলন্ত বস্তু, মানে একটা ফুটবল আগে আসতেছে। সো ফুটবলটা যখন এখানে আসলো তখন তুমি ফুটবলে একটা কিক করলা, ঠিক আছে? যে এই বরাবর একটা ফুটবলে তুমি কিক করলা। সো ফুটবলে আমি এই বরাবর একটা কিক করলাম। সো এই যে তুমি যে কিক, মানে যেই ফোর্সে তুমি কিক করলা, যতক্ষণ ধরে কিক করলা, এই ততক্ষণে আমার ত্বরণ কত ছিল, বস্তুটার ওজন কত ছিল। সো এই জিনিসগুলো, তার মানে যখন তুমি গতিশীল বস্তুতে কোনো ফোর্স অ্যাপ্লাই করতেছো, গতিশীল বস্তুতে আমি যখন কোনো বল প্রয়োগ করতেছি সেই বলে হিসাব নিকাশ আলোচনা করা হবে কাইনেমেটিক্সে। এরপর তুমি ওইখান থেকে যখন এই ফুটবলটাতে কিক করার পর ফুটবলটা ধর এইদিকে চলে গেল, এইদিকে গিয়ে ফুটবলটা এখন এখানে আছে, তাহলে এই যে ফুটবলটা যে এই যে যাত্রাপথ, এই যে গতিপথ, তার মানে এই ক্ষেত্রে ফুটবলটা আদি বেগ কত ছিল, শেষ বেগ কত হইলো, সরণ কতটুকু হইলো, ত্বরণ কত ছিল, কতক্ষণ সময় ধরে সে আসলো, এই যে আদি বেগ শেষ বেগ ত্বরণ এগুলো যেখানে আলোচনা করা হবে সেটাই হলো আমাদের কি বলতো কাইনেটিক্স। বুঝতে পারছি? সো এই হলো আমাদের বলবিদ্যার হিসাব নিকাশ। সো বলবিদ্যা আমরা ফার্স্টে আলোচনা করব হলো স্ট্যাটিক্স মানে স্থিতিবিদ্যা, পরে আমরা আলোচনা করব গতিবিদ্যা বা ডাইনামিক্স। সো আমাদের ডাইনামিক্স বা গতিবিদ্যাটা তুলনামূলক সোজা, কারণ আমরা ফিজিক্সে ওই নিউটনীয় বলবিদ্যা যে অংশটা পড়ে আসছি সেটা মেনলি আসলে এই গতিবিদ্যা জিনিসটা নিয়েই আলোচনা করে মেনলি। সো ফিজিক্সের সাথে আমাদের প্রচুর মিল আছে, এজন্য আমাদের ওই জিনিসটা তখন সহজ হবে। ওকে, সো আমরা সবাই যেটাকে ভয় পাই সেটা হলো স্থিতিবিদ্যা। কেন ভয় পাই আমরা নিজেও জানি না, কিন্তু আমরা জানি যেটা আমরা ভয় পাই। সো স্থিতিবিদ্যা বা স্ট্যাটিক্স, স্ট্যাটিস্টিক্স না, ওটা হলো পরিসংখ্যান, এটা হলো স্ট্যাটিক্স। হ্যাঁ, ওকে। স্থিতিবিদ্যা, সো নামেই পরিচয় যে এটা স্থির বস্তুর উপর কাজ করবে। এখন আমার কোশ্চেনে হয়তোবা বলে দিবে যে স্থির বিন্দুতে অথবা স্থির বস্তুতে সে ফোর্স অ্যাপ্লাই করতেছে, অথবা কোশ্চেনে বলে দিবে কোন বিন্দুতে। সো কোন বিন্দুতে ক্রিয়ারত, এই কোন বিন্দুতে বলতেই আসলে স্থির বিন্দুকে বোঝায়। বুঝতে পারছি? কোন বিন্দুতে ক্রিয়ারত এটা দিয়ে আসলে কি বোঝায়? স্থির বিন্দুকে বোঝায়। ঠিক আছে? সো কোশ্চেনে আমি যদি কখনো দেখি যে স্থির বস্তু অথবা কোনো বিন্দুতে বলে দিছে, তাহলে সেটা আসলে একটা স্থির বিন্দু, তার মানে স্থিতিবিদ্যার মধ্যে পড়বে। ঠিক আছে? ওকে। সো স্থির বিন্দু বা কোনো বিন্দুতে কয়টা ফোর্স কাজ করতে পারে এই জিনিসটা আমরা একটু দেখে আসি। যে ভাইয়া আমার এমন হইতে পারে যে একটা স্থির বস্তুর উপর একটা ফোর্স কাজ করতে পারে। তাহলে একটা স্থির বস্তুর উপর যদি একটা ফোর্স কাজ করে, তাহলে একটা স্থির বিন্দুতে বা স্থির বস্তুতে একটা ফোর্স কাজ করতেছে, তাহলে এই বিন্দুর উপর একটা ফোর্স কাজ করতেছে। তাহলে এইটা নিয়ে আসলে আমাদের এই বলবিদ্যা মানে আমাদের এই ম্যাথে তেমন একটা আলোচনা নাই, এটা নিয়ে আমাদের ফিজিক্সে আলোচনা আছে। যে আমরা জানি যে একটা ফোর্স যদি কাজ করে সেক্ষেত্রে সূত্র হলো F = ma।
ঠিক আছে, ওই বস্তু আমাদের ভর লাগবে, একটা ফোর্স কাজ করলে সে কত মানে কতটুকু ত্বরণ পাচ্ছে সেটা লাগবে। সো এই একটা ফোর্সে আলোচনা মনে রাখো যে আমাদের ম্যাথে নাই। আমাদের ম্যাথে আলোচনা শুরুই হয় দুইটা ফোর্স দিয়ে, যে কোনো স্থির বিন্দুতে দুইটা ফোর্স কাজ করতেছে। এখন স্থির বিন্দুতে দুইটা ফোর্স আবার অনেক ভাবে কাজ করতে পারে। এক নাম্বার হলো একই দিকে কাজ করতে পারে। সো এমন হইতে পারে যে একটা স্থির বিন্দুতে দুইটা ফোর্স একই দিকে কাজ করতেছে, পি ফোর্স এদিকে কাজ করতেছে, আবার কিউ ফোর্সটাও এদিকে কাজ করতেছে একই দিকে। সো আমরা জানি একই দিকে কাজ করা মানে হলো এই ক্ষেত্রে আমাদের যে অ্যাঙ্গেল সেই আলফা, সেই আলফার মান হবে 0 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমরা জানি লব্ধি যেটা পাওয়া যায়, লব্ধিটা হয় সর্বোচ্চ লব্ধি। সেই সর্বোচ্চ লব্ধির মান কত হয়? বল দুইটার যোগফলের সমান যদি একই দিকে কাজ করে। ওকে, সো ভাই এমনও হইতে পারে যে বল দুইটা বিপরীত দিকে কাজ করতেছে। সো একটা স্থির বিন্দুতে দুটি ফোর্স বিপরীত দিকে কাজ করতে পারে। সো স্থির বিন্দুতে দুটি ফোর্স বিপরীত দিকে কাজ করা মানে হলো একটা বিন্দুতে একটা ফোর্স যদি এদিকে কাজ করে পি, আর একটা ফোর্স তার অপোজিটে কাজ করবে কিউ। তার মানে এই ক্ষেত্রে আমার আলফাটা হবে 180 ডিগ্রি। সো সেক্ষেত্রে আমরা জানি ফিজিক্স থেকে আমরা পড়ছি এগুলো, যে যে লব্ধিটা পাওয়া যাবে সেটা হবে সর্বনিম্ন লব্ধি। আর সর্বনিম্ন লব্ধি হয় পি আই কিউ এর বিয়োগফলের সমান। যেইটা বড় হবে সেই বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। আর এই লব্ধির দিক হয় কোন দিকে? এই লব্ধির দিক হলো বড়টার দিকে। ঠিক আছে, এই লব্ধির দিক হলো বৃহত্তর ফোর্সের দিকে, বৃহত্তর বলের দিকে। এটা হলো লব্ধির দিক। ঠিক আছে, তার মানে একটা বিন্দুতে যদি এদিকে কাজ করে 10 নিউটন আর এদিকে কাজ করে ধরো 5 নিউটন, তাহলে আমার এখানে লব্ধি কত হবে ভাইয়া? লব্ধি হবে দুইটা বিয়োগফল 5 নিউটন। আর লব্ধির দিক হবে কোন দিকে? দিক হবে 10-এর দিকে। তার মানে লব্ধিটাই যে 10-এর দিকে কাজ করবে, বড়টার দিকে কাজ করবে। ঠিক আছে, ওকে। আর বিপরীত দিকে যদি আমার দুইটা ফোর্স সমান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে লব্ধির মান 0, আর তার মানে বস্তুটা কোনো দিকে মুভ করবে না। ওকে, সো একই দিকে কাজ করলে সর্বোচ্চ লব্ধি, বিপরীত দিকে কাজ করলে সর্বনিম্ন লব্ধি। কিন্তু আমরা জানি আমাদের সবচেয়ে বেশি অঙ্ক যেটা দিয়ে আছে সেটা হলো যে কোনো দিকে, যে কোনো দিকে দুইটা ফোর্স কাজ করতে পারে, একই দিকেও না বিপরীত দিকেও না, যে কোনো দিকে। সো আমরা জানি যে ভাইয়া যে কোনো দিকে যদি কাজ করে তাহলে সেক্ষেত্রে আমাদের ধরেন একটা ফোর্স আছে পি আর যে কোনো একটা দিক আলফা, সেদিকে কাজ করতেছে কিউ। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তখন আমরা জানি এই দুইটা বলের লব্ধি হবে সামান্তরিকে কর্ণ বরাবর। তাহলে এই সামান্তরিকে কর্ণ বরাবর কাজ করবে আমাদের এই দুইটা ফোর্সের লব্ধি। ঠিক আছে, সো আমরা যদি ভেক্টর দিয়ে লিখি তাহলে আমরা জানি যে ভেক্টর দিয়ে লিখলে শুধুমাত্র যোগ চিহ্ন দিলেই লব্ধি বোঝায়। দুইটা ফোর্স এবং ভেক্টরের যোগ আকারে দিলেই লব্ধি বোঝায়, আর কিছু দেওয়া লাগে না। কিন্তু আমরা যদি মান বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের সামান্তরিক সূত্র আছে, আমাদের বলের সামান্তরিক সূত্র বা ভেক্টরের সামান্তরিক সূত্র। সো সূত্র সেখান থেকে আমরা জানি তিনটা সূত্র জানি। একটা হলো বলের মানের সূত্র, লব্ধি মানের সূত্র, সেটা হলো আর স্কয়ার ইকুয়ালস টু পি স্কয়ার কিউ স্কয়ার 2p কিউ কজ আলফা। ওকে, আরেকটা জানি লব্ধির দিকের সূত্র। সো লব্ধিটা যদি থিটা কোণে কাজ করে তখন আমার ফার্স্টেই দেখতে হবে যে এই থিটাটা কার সাথে আছে। তাহলে এই থিটাটা যদি পি এর সাথে থাকে, খুব ইম্পর্টেন্ট, এটা যার সাথে আছে সে থাকবে নিচে একলা অবস্থায়। ঠিক আছে, তাহলে পি এর সাথে থিটা আছে, সো এই যে পি একলা থাকবে নিচে। যার সাথে থিটা নাই, থিটা নাই হলো কিউ এর সাথে, তাহলে কিউ কে উপরেও দিব নিচেও দিব। ট্যান মানে কি? ট্যান মানে হলো সাইন বাই কস, আর অ্যাঙ্গেল হবে পুরাটা, পুরো অ্যাঙ্গেল মানে হলো আলফা, কস আলফা। এই যে এটা হলো লেখার নিয়ম। তাহলে থিটাটা যার সাথে থাকবে সে নিচে একলা থাকবে, বাকিটাকে উপরেও দিবা নিচেও দিবা। মনে রাখবা ট্যান মানে হলো সাইন বাই কস, আর অ্যাঙ্গেল হবে পুরোটা। এটা হলো লব্ধি মানের সূত্র, দিকের সূত্র। ওকে, এখান থেকে আমরা আরেকটা সূত্র পাই, সেটাকে বলা হয় বলের সাইন সূত্র। তাহলে এটাকে বলা হয় বলের সাইন সূত্র। সো সূত্রটা হলো খুবই ইজি, যে ভাই আমার তো তিনটা ফোর্স এখানে আমরা দেখতে পাচ্ছি, যে একটা হলো আমাদের
পি এদিকে আর একটা হচ্ছে কিউ এদিকে, আর তার হচ্ছে লব্ধি, তাহলে লব্ধি হলো আর এদিকে। তাহলে আমরা জানি টোটাল অ্যাঙ্গেলটা কত, আলফা। এইটুকু কত বলতো, এইটুকু হলো থিটা। সো এইটুকু যদি থিটা হয় তখন উপরেরটা কতটুকু হবে, উপরেরটা হবে আলফা মাইনাস থিটা। সো বলের সাইন সূত্র যেটা ফিজিক্সে ভেক্টর বিভাজন নামে পরিচিত, সো ওইটাই আমাকে বলে যে ভাইয়া আপনি যখন পি ফোর্স নিবেন তখন বাকি দুইজনের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক হবে। তাহলে আমি যখন এখান থেকে পি নিব, খেয়াল করো পি নিব, তখন বাকি থাকে কিউ এবং আর, এই দুইটা মধ্যবর্তী কোণ হলো আলফা মাইনাস থেটা, তাহলে সাইন আলফা মাইনাস থেটা। আবার আমি যখন কিউ নিব তাহলে বাকি দুইটা পি এবং আর, এই দুইটা মধ্যবর্তী কোণ হলো থিটা, তাহলে এখানে হবে সাইন থিটা। এরপর আমি যখন আর নিব, আর নিলে আমাদের পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হলো আলফা, তাহলে সাইন আলফা। সো সূত্র হলো একটা ফোর্স নিলে বাকি দুইটার মধ্যবর্তী কোণে সাইনের সমানুপাতিক। ঠিক আছে, এখন আমাদের ফিজিক্সে কিন্তু এভাবে ছিল না, ফিজিক্সে ছিল যেটা, ফিজিক্সে ছিল হলো এই যে ফার্স্টে যদি আমি এই দুইটাকে নিয়ে চিন্তা করি তাহলে ফিজিক্সে এভাবে ছিল যে আর ইকুয়ালস টু পি সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা, এই যে এভাবে ছিল ফিজিক্সে। আবার এই দুইটা থেকে ফিজিক্সের মানটা ছিল এভাবে যে আর ইকুয়ালস টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই সাইন থিটা, এই যে এভাবে ছিল ফিজিক্সে ভেক্টর বিভাজন। ঠিক আছে, লব্ধিকে এই ভেক্টর বিভাজনের মাধ্যমে দুইটা পার্টে ভাগ করে দিত, সেটাই আমাদের এই ম্যাথমেটিক্সে এসে নাম নিছে কি বলতো, বলের সাইন সূত্র। একই জিনিস, ঠিক আছে। তো দুই জায়গায় দুইটা আলাদা জিনিস না, দুই জায়গায় দুইটা একই জিনিস, এটা মাথায় রাখতে হবে আমাদের। ওকে, সো আমরা মোটামুটি তিনটা সূত্র পাইলাম, খেয়াল করে দেখেন। একটা হলো লব্ধি মানের সূত্র আই স্কয়ার, এটা হলো লব্ধি মানের সূত্র। আরেকটা হলো লব্ধির দিকের সূত্র ট্যান থিটা। আরেকটা হলো অনুপাতের সূত্র, এই যে পি ডিভাইডেড বাই এটা, কিউ ডিভাইড বাই এটা, আর ডিভাইড বাই এটা, তাহলে এটা হলো অনুপাতের সূত্র। সো মনে রাখো এই তিনটা সূত্র দিয়েই আমাদের যে প্রথম চ্যাপ্টার 8.1 বা কেতাবে 8A, ওই প্রথম চ্যাপ্টারে প্রায় 80% অঙ্ক এই তিনটা সূত্র দিয়ে হয়ে যাবে। সো কোশ্চেনে কি চাইছে সেটা তুমি একটু দেখবা। কোশ্চেনে যদি তোমার মনে হয় যে ভাইয়া মান সংক্রান্ত অঙ্ক এটা, তাহলে মনে রাখবে এই প্রথম সূত্রটা ইউজ করব। কোশ্চেনে যদি এমন হয় যে ভাই এটা একটা দিক সংক্রান্ত অঙ্ক, লব্ধির দিক বের করতে বলছে বা কিছু একটা আছে, লব্ধির দিক দেওয়া আছে, তখন আমরা এই দিকের সূত্রটা ইউজ করব। আর কোশ্চেনে যদি কখনো অনুপাত প্রমাণ করতে বলে যে ভাই আমাকে অনুপাত প্রমাণ করতে বলছে, তখন আমরা এই যে বলে সাইন সূত্র ইউজ করব। বুঝতে পারছি? সো মাথায় রাখো এই তিনটা সূত্র দিয়েই আমাদের 8.1 এ অনেকগুলো অঙ্ক হয়ে যায়। ওকে, সো এখন তো আসলে ওই ধরে ধরে সব অঙ্ক করানো সম্ভব না, সো আমরা কিছু এক্সাম্পল দেখি 8.1। ঠিক আছে, আর করার সময় মাথায় রাখতে হবে যে এই অঙ্কগুলো আমাদের কি কি দেওয়া আছে, কি চাইছে তার উপর ভিত্তি করে সূত্র সিলেক্ট করব। মাত্র তিনটা সূত্র দিয়ে বেশিরভাগ অঙ্ক হয়ে যাবে দুইটা ফোর্সের জন্য। ওকে, তাহলে দেখো একটা কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা এমসিকিউ তে বেশ কয়েকবার আসতে দেখা গেছে। বলছে দুটি ফোর্স আছে পি এবং 2p, পি এবং 2p। তাহলে দুইটা ফোর্স, একটা হলো পি আর একটা হলো 2p। ওকে, তাহলে আমি আঁকলাম পি আর 2p। বলছে লব্ধি নাকি পি এর উপর লম্ব হইলে পি আর 2p এর মধ্যবর্তী কোণ কত, এটা হলো কোশ্চেন। লব্ধি পি এর উপর লম্ব, এখন খেয়াল করে দেখো লব্ধি যদি আমি পি এর উপর লম্ব আঁকি, তাহলে আমি যদি এখানে লব্ধি আঁকি পি এর উপর লম্ব, তাহলে তুমি বলো লব্ধি কি আর দুইটা ফোর্সে বাইরে চলে যেতে পারবে নাকি? তাহলে বুঝলাম যে আমার আঁকাটা হয় নাই, কারণ 2p তাইলে আর এখানে থাকতে পারবে না, এই জায়গা হইতে পারবে না। 2p কে লব্ধি ওই পাশে হইতে হবে। বুঝতে পারছি? সো মনে রাখেন লব্ধি যদি কারোর উপর লম্ব হয় তখন মাথায় রাখো যে চিত্রটা আসলে এরকম হবে না, চিত্রটা আসলে এই যে দুইটা দুই পাশে হবে। সো যখনই আমরা এরকম স্থিতিবিদ্যার অঙ্ক দেখব, প্রথম কাজ হবে এরকম রাফ একটা চিত্র এঁকে ফেলা, কি কি দেওয়া আছে সেটা আমরা চিত্রেই দিয়ে দিব। ওকে, কোশ্চেন হলো পি আর 2p এর মধ্যবর্তী কোণ কত, এটা হলো কোশ্চেন। তাহলে পি আর 2p এর মধ্যবর্তী কোণকে আমরা ধরে নিলাম আলফা, এর মধ্যবর্তী কোণ হলো আলফা। এই যে মাঝখানে 2p চিহ্ন দিছি, এই 2p চিহ্ন দিয়ে মধ্যবর্তী কোণ বোঝায়, এটা দিয়ে মধ্যবর্তী কোণ বোঝায়, মাথায় রাখো এগুলো।
মধ্যবর্তী কোণ। কিন্তু এই টুপি চিহ্নটাই যদি তুমি কারো মাথায় দিতা, এই যে পি এর মাথায় টুপি চিহ্ন, তখন সেটা দিয়ে কিন্তু একক ভেক্টর বুঝাইতো। এটা দিয়ে বুঝাবে একক ভেক্টর। মাঝখানে দিলে মধ্যবর্তী কোণ, আর মাথায় দিলে একক ভেক্টর, এটা মাথায় রাখো। ওকে, সো পি আর টু পি এর মধ্যবর্তী কোণ বের করতে বলছে। তাহলে আমরা দেখলাম যে ভাই এটা মান সংক্রান্ত অঙ্ক না, তার মানে এখানে আমরা আই স্কয়ার সূত্র ইউজ করব না। ভাইয়া এটা আমার অনুপাতের অঙ্ক না, সো আমরা বলে সাইন সূত্র ইউজ করব না। এটা যেহেতু মধ্যবর্তী কোণের অঙ্ক এবং লব্ধির কোণ দেওয়া আছে, লব্ধির কোণ মানে থিটা দেওয়া আছে, তাহলে মাথায় চলে আসলো এটা আসলে ট্যান থিটার অঙ্ক। সো ট্যান 90। এখন দেখো 90 কার সাথে দিছে, পি এর সাথে, তাহলে বাকি আছে কে, 2p। ট্যান মানে কি, সাইন বাই কস, তাহলে এখানে আমার আলফা চলে আসবে। এই যে আমরা সূত্র লিখে ফেললাম। এখন ট্যান 90 মান হলো ইনফিনিটি। ট্যান 90 মান যদি ইনফিনিটি হয়, তাহলে আমরা জানি কোনো কিছুর মান যদি ইনফিনিটি হয় তাহলে তার হর কি হয়, হরটা শূন্য হয়ে যায়। তাহলে হর যদি শূন্য হয়ে যায় তার মানে পি প্লাস 2p cos আলফা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দেখো cos আলফা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস পি বাই 2p, তার মানে মাইনাস হাফ। তাহলে এখান থেকে আমরা আলফা মান পাচ্ছি 120। ওকে, আলফা মান পাচ্ছি 120। ওকে, এটা আমাদের ফিজিক্সে একটা শর্টকাট, ওই যে নদী নৌকার অঙ্ক। মাথায় রাখো যে ফোর্স দুইটা যদি একটা একটা ডাবল হয়, এই যে দেখো পি আর 2p, আর লব্ধি যদি 90 হয়, ফোর্স একটা একটা ডাবল, লব্ধি 90, তাহলে মধ্যবর্তী কোণ অবশ্যই 120। ওই যে ফিজিক্সের নদী নৌকার অঙ্ক ওইটার মতো। যেদিকে স্রোতের বেগ দিছে ধরো 5 কিলোমিটার পার আওয়ার, নৌকার বেগ দিছে 10 কিলোমিটার পার আওয়ার, তখন আমি দেখে ফেললাম যে ভাইয়া স্রোতের বেগ থেকে নৌকার বেগটা ডাবল আছে। আবার বলছে সোজাসুজি পার হবে, সো সোজাসুজি পার হওয়া মানে লব্ধিটা হবে 90, এই যে ডাব্লিউ এটা হবে 90। তাহলে মনে রাখো আমাদের যদি একটা একটা ডাবল থাকে, লব্ধি 90 হয়, তাহলে মধ্যবর্তী কোণ অবশ্যই কত হবে, 120 হবে। এগুলো এমসিকিউ তে আসলে ধূপধাপ দাগায় ফেলবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সিমিলার আরেকটা অঙ্ক দেখো, এগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে তোমার আয়ত্তে চলে আসবে। ওকে, বলছে দুইটা ফোর্স পি আই কিউ, লব্ধি নাকি পি এর উপর লম্ব। সো পি এর উপর যেহেতু লম্ব বলছে, তাহলে কিউ হবে এই পাশে, আর লব্ধি হবে যে লম্ব। আবার লব্ধি মান বলে দিছে 1/3 কিউ। ওকে, কোশ্চেনে দেখাইতে বলছে পি আই কিউ এর অনুপাত 2√2:3। তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা জানি 90, এই পুরাটা হলো আমাদের আলফা, তাহলে আমরা এইটুকু পেয়ে গেলাম কত, আলফা মাইনাস 90। এখন তোমার বলতে পারো যে ভাইয়া তাহলে এখানে আমরা কোন সূত্র দিয়ে অঙ্কটা করব। দেখো সূত্র বুঝতে পারা মানেই হলো স্থিতিবিদ্যার অঙ্ক হয়ে যাওয়া, এটা মাথায় রাখো। সূত্র বুঝতে পারা মানেই হলো আমি অঙ্ক পেরে গেছি। সো ভাইয়া আমার এখানে তো মানে প্রশ্ন আসে না, আমার এখানে তো মান দিয়ে কোনো অঙ্ক সাধারণত আমরা তো দেখতে পাচ্ছি না। এখানে যেহেতু আমার অনুপাত প্রমাণ করতে বলছে, আপনি বলছিলেন অনুপাত প্রমাণ করতে বললে সাইন সূত্র ইউজ করতে। এখন সাইন সূত্র ইউজ করতে হলে যেটা করতে হবে সেটা হলো তোমার প্রতিটা অ্যাঙ্গেল জানা থাকতে হবে। তাহলে আমার এখানে অ্যাঙ্গেল খালি একটা মাত্র অ্যাঙ্গেল জানি, সেটা হলো 90, আর কোনো অ্যাঙ্গেল আমার জানা নাই। সো অ্যাঙ্গেল যেহেতু জানা নাই, তাহলে সাইন সূত্র ইউজ না করাই বেটার। সো এখানে আমার যেহেতু লব্ধির মান দিয়ে দিছে, সো আমরা ওই মানের সূত্রটাই এখানে ইউজ করব। সো আর স্কয়ার ইকুয়ালস টু পি স্কয়ার কিউ স্কয়ার 2pq cos আলফা। আবার ভাইয়া লব্ধি বলছে 90, তাহলে আমরা ওই লব্ধির দিকের সূত্রটা ইউজ করব। সো লব্ধির দিক tan 90 ইজ ইকুয়াল টু হবে 90 কার সাথে, পি এর সাথে, আর এখানে হবে কিউ সাইন আলফা কিউ cos আলফা। সো এখান থেকে আমরা জানি হরটা কি বলতো,
হর হচ্ছে 0, তাহলে হর যদি 0 হয় তাহলে সেখান থেকে আমরা কিউ কজ আলফা মান পেয়ে গেলাম মাইনাস পি। এই মানটাই যে কিউ কজ আলফা এখানে বসায় দিব, তাহলে 1/9 কিউ স্কয়ার পি স্কয়ার কিউ স্কয়ার 2p কিউ কজ আলফা মান পাইছি মাইনাস পি। তাহলে এখান থেকে 1/9 কিউ স্কয়ার পি স্কয়ার কিউ স্কয়ার মাইনাস 2p স্কয়ার। ওকে, সো আমার এখান থেকে দেখো পি স্কয়ার আর মাইনাস 2p স্কয়ার মিলে মাইনাস পি স্কয়ার হয়। সো মাইনাস পি স্কয়ারকে আমি বাম পাশে নিয়ে আসলাম, আর এই 1/9 কিউ স্কয়ারকে আমি ডান পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস 1/9 কিউ স্কয়ার। তো এটা বিয়োগ করলে কত আসে? বিয়োগ করলে আসে 8/9 কিউ স্কয়ার। তাহলে আমার এখান থেকে পি স্কয়ার বাই কিউ স্কয়ার আসতেছে 8/9, তাহলে এখান থেকে দেখো পি বাই কিউ চলে আসতেছে 2√2/3। এই যে এই অনুপাতটাই আমার দেখাইতে বলছে, প্রমাণিত। ভাই পি স্কয়ার নিচে কিউ স্কয়ার হবে তো বলো। আগের লাইনটাতে। হ্যাঁ, এই যে কিউ স্কয়ার। ঠিক আছে। ওকে, এখন সিমিলার ধরনের অঙ্ক যদি আমাকে এখন এরকম অঙ্ক বলে যে ভাইয়া ধরেন এরকম অঙ্ক বলছে কোশ্চেনে, এটা বইয়ের অঙ্ক বলছে যে ভাইয়া একটা ফোর্স আছে পি, একটা ফোর্স আছে কিউ, বলছে লব্ধি হলো পি এর উপর লম্ব। ওকে, এরপর বলছে পি কে আমি পি প্রাইম বানায় দিছি, কিউ কে আমি কিউ প্রাইম বানায় দিছি। তাহলে কিউ প্রাইম বানায় দেওয়ার পর নাকি সেটা কিউ প্রাইমের উপর লম্ব হয়ে গেছে লব্ধিটা। আগে ছিল পি এর উপর লম্ব, প্রাইম করাতে কিউ এর উপর লম্ব হয়ে গেছে। সো এখান থেকে দেখাইতে বলছে যে পি পি প্রাইম ইজ ইকুয়াল টু নাকি কিউ কিউ প্রাইম, এটা দেখাইতে বলছে। ঠিক আছে। সো এখান থেকে খেয়াল করে দেখো, আমরা লব্ধি, এক্ষেত্রে আমরা লব্ধি ধরলাম আর মধ্যবর্তী কোণ ধরলাম আলফা। তাহলে এটা যদি 90 হয় তাহলে বাকি অ্যাঙ্গেলটা হবে আমার আলফা মাইনাস 90। এখানে একইভাবে লব্ধি ধরলাম আর প্রাইম, এইটুকু 90, টোটাল অ্যাঙ্গেল তো চেঞ্জ হয় না, তাহলে টোটাল অ্যাঙ্গেলটা আলফা, তাহলে এইটুকু হবে আলফা মাইনাস 90। ওকে, সো এখানে প্রমাণটার দিকে তাকায় দেখো, আমি যদি পি এর নিচে কিউ নিয়ে আসি আর কিউ প্রাইম এর নিচে পি প্রাইম নিয়ে আসি, তার মানে আমার প্রমাণটা একটা অনুপাত, আর প্রমাণ অনুপাত মানেই হলো সাইন সূত্র। কিন্তু কথা হলো যে ভাইয়া এখানেও তো আমি অ্যাঙ্গেল গুলো জানি না, কিন্তু অ্যাঙ্গেল না জানলেও আমরা এখান থেকে আসলে অনুপাতটা বাইর করতে পারবো। দেখো আমি যদি প্রথমটার জন্য অনুপাতের সূত্র বসায় দিই, তাহলে আমি যখন পি নিব বাকি দুইজনের মধ্যবর্তী কোণের সাইন আলফা মাইনাস 90, আমি যখন কিউ নিব বাকি দুইজনের মধ্যবর্তী কোণের সাইন, তার মানে সাইন 90। তাহলে এখান থেকে দেখো পি বাই কিউ এই মানটা আমি পেয়ে গেছি, তাহলে পি বাই কিউ এর মানটা চলে আসলো আমাদের সাইন আলফা মাইনাস 90 ডিভাইডেড বাই সাইন 90, এক নাম্বার। ওকে, একইভাবে দ্বিতীয় চিত্র থেকে দেখো আমি যখন পি প্রাইম নিব তখন বাকি দুইটা মধ্যবর্তী কোণ তার মানে 90 সাইন 90। আবার আমি যখন এখান থেকে কিউ প্রাইম নিতেছি তাহলে এই দুইটা মধ্যবর্তী কোণ হলো আলফা মাইনাস 90। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমি একইভাবে সাইন আলফা মাইনাস 90 কে উপরে নিয়ে আসলাম, ডিভাইড বাই সাইন 90, আর এখানে কিউ প্রাইম বাই পি প্রাইম চলে আসলো। ওকে, তাহলে এই মানটা দেখো, এই মানটা আমরা কত বের করে রাখছি, পি বাই কিউ বের করে রাখছি। সো এইবার এই অনুপাতের মানটা বসায় দিলে এই যে প্রমাণ চলে আসতেছে। ঠিক আছে, তাহলে পি পি প্রাইম ইকুয়ালস টু কিউ কিউ প্রাইম, এই যে প্রমাণ চলে আসলো। সো সব সময় যে আমি প্রশ্ন দেখে বুঝে যাব যে কোন সূত্র দিয়ে করতে হবে এমন কিন্তু না, তোমার প্র্যাকটিসের উপরও ডিপেন্ড করবে। যেমন সিমিলার প্রবলেম আগের অঙ্কটাতে আমরা সাইন সূত্র দিয়ে করি নাই, দেখো খালি 90 ডিগ্রি জানা ছিল, তাহলে এটা আলফা, তাহলে এখানে কত ছিল আলফা মাইনাস 90, কিন্তু লব্ধি মান জানাতে আমরা আই স্কয়ার সূত্র দিয়ে করছি। ভাই আমরা এটা কি সাইন সূত্র দিয়ে করতে পারতাম না? হ্যাঁ পারতাম, কিন্তু সেক্ষেত্রে অনেক বড় হয়ে যেত,
মানে ঝামেলা করে অঙ্কটা করতে হইতো তখন, বুঝতে পারছো? সো প্র্যাকটিসের উপরও কিন্তু অনেক জিনিস নির্ভর করে আমাদের স্থিতিবিদ্যায়। ওকে, আমি যেটা হেল্প করতেছি সেটা হলো তোমাদের থট প্রসেসটা একটু চিন্তা করার, মানে প্রসেসটা কি দেখাচ্ছি যে কিভাবে তুমি চিন্তা করবা একটা অঙ্ক আসলে। ওকে, সো দেখো আমাদের বুয়েটে আসা একটা অঙ্ক দেখো, এটা অ্যাডমিশনে আসছিল কিন্তু একদম হুবহু বইয়ের অঙ্ক। সো খুব ইজি, বলছে পি আর কিউ এর লব্ধি এদের মধ্যবর্তী কোণকে 1/3 ভাগ করে ফেলে। তাহলে পি আর কিউ এর লব্ধি এদের মধ্যবর্তী কোণকে 1/3 ভাগ করে ফেলে, সেখান থেকে ওই মধ্যবর্তী কোণ এবং লব্ধির মান বের করতে বলছে। তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী কোণকে 1/3 ভাগ করে ফেলে লব্ধি, তাহলে লব্ধিটা আমি যদি ধরি আর, তাহলে পুরাটা যদি আমি ধরি 3 আলফা, তাহলে এইটুকু হবে আলফা। এই যে 3 ভাগে 1 ভাগ করে ফেলে। ওকে, আর আমরা জানি প্রশ্নে দেওয়া ছিল পি কিউ থেকে বড়, মনে রাখো যে ফোর্সটা বড় লব্ধি সেই ফোর্সের দিকে থাকবে, যেই ফোর্সটা বড় হবে লব্ধি সেই ফোর্সের দিকে থাকবে। তাহলে পি যদি বড় হয় লব্ধি পি এর কাছাকাছি থাকবে। ওকে, তাহলে এইটুকু আলফা, তাহলে বলো বাকিটা কত হবে? টয়েস আলফা। তাহলে দেখো সবগুলো অ্যাঙ্গেল আমি জানি, সবগুলো অ্যাঙ্গেল জানা থাকা মানে বলের সাইন সূত্র ইউজ করব। যখন আমি পি নিব বাকি দুইটার মধ্যবর্তী কোণ, যখন আমি কিউ নিব এই দুইটার মধ্যবর্তী কোণ, যখন আমি লব্ধি নিব আর, তখন টোটালটার মধ্যবর্তী কোণ। ওকে, তাহলে ফার্স্টে আমি এই প্রথম দুইটা নিয়ে কাজ করতেছি। পি এর নিচে সাইন 2 আলফাকে ভেঙে দিলাম, 2 সাইন আলফা কজ আলফা, কিউ এর নিচে হলো সাইন আলফা, সাইন আলফা চলে গেল, তাহলে এখান থেকে পি বাই 2 কিউ ইকুয়ালস টু কজ আলফা। তাহলে এখান থেকে দেখো আমরা আলফা মান পেয়ে গেলাম, তাহলে আলফা হলো আমাদের কজ ইনভার্স পি বাই 2 কিউ। কারণ আলফা কিন্তু মধ্যবর্তী কোণ না, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আমরা কি ধরছিলাম দেখো তো, 3 আলফা ধরছি, 3 আলফা। সো আলফাকে 3 গুণ করতে হবে, তাহলে আমি অ্যান্সার পাবো। তাহলে মধ্যবর্তী কোণ হলো 3 আলফা, তাহলে 3 cos ইনভার্স p বাই 2q। এটাই ছিল ওই বছরের একটা প্রমাণের প্রথম পার্ট। এই হলো একটা প্রমাণ যে মধ্যবর্তী কোণ 3 cos ইনভার্স p বাই 2q। ওকে, আবার লব্ধি মানও বের করতে বলছে, তাহলে লব্ধি মানের জন্য আমরা এই দুটাকে নিয়ে কাজ করলাম। তাহলে q ডিভাইডেড বাই sin আলফা r ডিভাইডেড বাই sin 3 আলফা। তাহলে এখান থেকে দেখো r ইকুয়ালস টু আসতেছে আমাদের q sin 3 আলফা ডিভাইডেড বাই sin আলফা। ওকে, sin 3 আলফার মানটা আমরা বসায় দিচ্ছি। তাহলে sin 3 আলফা সূত্র আমরা জানি, সেটা হলো 3 sin আলফা মাইনাস 4 sin কিউব আলফা ডিভাইড বাই sin আলফা। সো নিচে sin আলফা দিয়ে আমি ভাগ করে দিচ্ছি, তাহলে নিচে sin আলফা দিয়ে ভাগ করলে 3 4 sin স্কয়ার আলফা। এখন দেখো আমি sin আলফা মান জানি না, আমি cos আলফা মান জানি। এই যে এখান থেকে দেখো আমি cos আলফা মান জানি। সো sin স্কয়ার কে আমি cos স্কয়ার নিয়ে যাব, মাইনাস মাইনাসে প্লাস 4 cos স্কয়ার আলফা, sin স্কয়ার আলফা ইকুয়ালস টু 1 মাইনাস cos স্কয়ার আলফা। ওকে, সো এখানে যে cos আলফা মানটা বসায় দাও, cos আলফা মান কত? cos আলফা মান হলো p বাই 2q। সো এখানে আমাদের চলে আসবে, এই দেখো এইটা কত আসে, এটা আসে -1, -1 পরে লিখলাম, আর এই যে 4 cos স্কয়ার আলফা, তাহলে এটা হবে p স্কয়ার বাই 4q স্কয়ার। তাহলে দেখো 4 4 চলে গেল, লসাগু করলে আমার নিচে আসে q স্কয়ার p স্কয়ার মাইনাস q স্কয়ার। তাহলে দেখো কিউ কিউ কাটা গেলে এই যে লব্ধি আরেকটা মান চলে আসলো। এটা ছিল প্রমাণের দ্বিতীয় অংশ, ঠিক আছে? সো বলবিদ্যার অঙ্কে একটা সুবিধা হলো আমাদের যখনই অঙ্ক দেয় খুবই কম দেখা গেছে যে বানায় অঙ্ক দিছে, কিন্তু বেশিরভাগ সময় এসইউ অথবা কেতাব থেকেই হুবহু তুলে দিছে অ্যাডমিশনে, বুঝতে পারছো?
খুবই কম সময় দেখা গেছে যে বানায় অঙ্ক দিছে। ওকে, সো আরেকটা অঙ্ক দেখো, এটাও আমাদের অ্যাডমিশনে আসা অঙ্ক। কোশ্চেনে বলছে যে ভাইয়া দুইটা ফোর্স পি আর কিউ, পি আর কিউ যখন থিটা কোণে কাজ করে তখন নাকি লব্ধি 2m+1 রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এটা হলো ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে বলছে ভাইয়া পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আমার যদি এখন থিটা না হয়ে π/2 মাইনাস থিটা হয়, তখন নাকি আমাদের এই লব্ধিটা 2m-1 রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার হয়। এটা হলো সেকেন্ড কন্ডিশন। এখান থেকে আমাকে ট্যান থিটার মান বের করতে বলছে। ঠিক আছে, এই হলো কোশ্চেন, এটাও বইয়ের অঙ্ক। সো এই অঙ্ক করার জন্য আমরা দেখতেই পাচ্ছি যে ভাইয়া আমাদের এখানে আর স্কয়ার সূত্র দিয়েই অঙ্কটা করতে হবে। কেন? কারণ লব্ধির দিক আমার জানা নাই, সো ট্যান থিটাই বসাইতে পারতেছি না। প্রতিটা অ্যাঙ্গেল জানা নাই, তাহলে আমি সাইন সূত্র বসাইতে পারতেছি না। তাহলে আমার হাতে একটা মাত্র সূত্র বাকি আছে, সেটা কি? আর স্কয়ার। যখনই স্থিতিবিদ্যা কোনো অঙ্ক দেখবা প্রথমে তুমি এভাবে ব্রেকডাউন করে নিবা যে কোন সূত্র দিয়ে অঙ্কটা করব। ওকে, সো আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি যে আমি আর স্কয়ার দিয়েই অঙ্কটা করব। ওকে, আর স্কয়ার, তাহলে এই হলো আমাদের আর। সো এটাকে যদি আমি স্কয়ার করে দিই তাহলে আমার এখানে হবে 2m+1 হোল স্কয়ার, আর এখানে রুট ওভারটা চলে যাবে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। ওকে, এই পাশে সূত্র হলো পি স্কয়ার কিউ স্কয়ার 2pq cos থিটা। ওকে, তাহলে এই স্কয়ারটা ভেঙে দিই, তাহলে 4m স্কয়ার 4m+1, এটার সাথে গুণ আকারে আছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এখানে হলো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2pq cos থিটা। সো এখন দেখো আমি এই পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার দিয়ে আমি প্রথমে এ দেখে গুণ দিলাম, 4m স্কয়ার কে গুণ দিলাম, তাহলে 4m স্কয়ার প্লাস 4m এই অংশটাকে গুণ দিলাম জাস্ট, তাহলে পি স্কয়ার কিউ স্কয়ার গুণ আকারে থেকে গেল। একবার এটাকে গুণ দিলাম, এরপর আমার এখানে যে 1 আছে তাহলে পি স্কয়ার কিউ স্কয়ার কে দিয়ে আমি 1 কে গুণ দিলাম, তাহলে প্লাস 1 1 কে গুণ দিলে দেখো পি স্কয়ার কিউ স্কয়ার থাকবে। আর এই পাশে যে পি স্কয়ার কিউ স্কয়ার সেটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস পি স্কয়ার কিউ স্কয়ার, তখন এই পাশে শুধু 2pq cos থিটা থাকলো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার থাকলো 2pq cos থিটা, আর এই পাশে দেখো এখান থেকে কমন যায় 4m কমন যায়, থাকে m+1 আর পি স্কয়ার কিউ স্কয়ার। এটা হলো আমাদের এক নাম্বার। ঠিক আছে, ওকে, সেকেন্ডটা দেখো, সেকেন্ডটা খুব ইজি। সেকেন্ডটাতে আমাদের বলছে এবার জাস্ট ওই একই জিনিস, খালি 2m-1, আর অ্যাঙ্গেলটা চেঞ্জ, অ্যাঙ্গেলটা হলো π/2 মাইনাস থিটা। তাহলে এখানে আমি আর স্কয়ার সূত্রটা বসাবো, তাহলে আর স্কয়ার সূত্রটা যদি আমি সেকেন্ডটাতে বসাই তাহলে আমার এখানে হচ্ছে 2m-1 হোল স্কয়ার, আর রুট ওভারটা চলে গেলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, আর এই পাশে হচ্ছে পি স্কয়ার কিউ স্কয়ার 2pq, মধ্যবর্তী কোণ হলো এখন π/2 মাইনাস থিটা, তাহলে cos π/2 মাইনাস থিটা। ওকে, একইভাবে এখানে আমার ভেঙে দাও, 4m স্কয়ার মাইনাস 4m প্লাস 1, আর এখানে হচ্ছে আমাদের পি স্কয়ার কিউ স্কয়ার, এই পাশেও পি স্কয়ার কিউ স্কয়ার, আর π/2 থাকাতে cos হয়ে যাবে আমাদের sin থিটা। ওকে, একইভাবে একবার আমি এটার সাথে এই জিনিসটা গুণ দিব, আর একবার আমি 1 এর সাথে গুণ দিব। সো 1 এর সাথে গুণ দিলে ওই পাশ থেকে পি স্কয়ার মাইনাস প্লাস কিউ স্কয়ার কে নিয়ে আসলে সে কাটাকাটি চলে যাবে। সো 1 এর সাথে গুণ দিলে আমার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার থাকতেছে, আর এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, তখন টোটাল জিনিসটা কাটাকাটি চলে যায়। তাহলে এখান থেকে আমি মান পাচ্ছি 2pq sin থিটা, আর 4m কমন নিলে m-1 পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এটা হলো আমাদের 2 নাম্বার। ওকে, বা দেখো 2 কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে 2 এ আছে কি sin থিটা, 1 এ আছে কি দেখো cos থিটা,
তাহলে 2pq চলে যাবে, sin থিটা বাই cos থিটা, tan থিটা হয়ে যাবে। আর এখানে দেখো এই পাশে ডান পাশে ভাগ করলে 4m কাটা যাবে, m-1 আর ডিভাইডেড বাই m+1 থাকবে, আবার p স্কয়ার প্লাস q স্কয়ার, p স্কয়ার প্লাস q স্কয়ার কাটাকাটি চলে যাবে। তার মানে এখন যদি আমি 2 দিয়ে 2 ডিভাইড বাই 1 করি, তাহলে আমার এখানে থাকবে tan থিটা, এখানে থাকবে m-1, এখানে থাকবে m+1। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের tan থিটা চলে আসলো। আর স্কয়ার সূত্রে বসায় দিলেই খুব ইজিলি হয়ে যাচ্ছে। ওকে, সো এখান থেকে তোমাদের একটা এসডব্লিউ থাকবে, সিমিলার প্যাটার্নের অঙ্ক, এটা তোমরা বাসায় চেষ্টা করবা। ওকে, সে কোশ্চেনটাতে বলছে যে ভাইয়া পি আর কিউ যদি লম্ব হয় 90 হয়, তখন লব্ধি নাকি আর, এটা হলো 1 নাম্বার কন্ডিশন। ওকে, সেকেন্ড কন্ডিশনে সে বলছে যে ভাইয়া পি আর কিউ তারা যদি থিটা কোণে থাকে, থিটা, তাহলে লব্ধি হচ্ছে এন আর, এটা হচ্ছে 2 নাম্বার কন্ডিশন। এবার আবার বলছে যে পি আর কিউ যদি এখন 90 মাইনাস থিটা কোণে থাকে, তখন নাকি লব্ধি হবে n+2 ইন্টু আর, হলো 3 নাম্বার কন্ডিশন। তাহলে বলছে তিনটা কন্ডিশন থেকে দেখাও যে tan থিটা ইজ ইকুয়াল টু হবে n+3 ডিভাইড বাই n-1। ঠিক আছে, তো এই অঙ্কটা তোমরা ট্রাই করবা। হ্যাঁ, আচ্ছা, তো পরবর্তীতে আরেকটা অঙ্ক দেখো, এটা আমাদের মেইন বইয়ের অঙ্ক। সো অঙ্কটাতে বলছে যে দুইটা ফোর্স আছে, একটা হলো 2p আর একটা হলো p। সো p আর 2p মানে ফোর্স, বলছে প্রথমটাকে যদি আমি 3 গুণ করি তাহলে এখানে হবে 6p, আর পরবর্তীটার সাথে যদি আমি 12 একক যোগ করি, তার মানে p+12। কোশ্চেন হলো 2p আর p মানে দুটি বল একটা বিন্দুতে কাজ করতেছে, প্রথমটাকে 3 গুণ করা হলো এবং পরবর্তীটার সাথে 12 একক যোগ করা হলো, তাহলে নাকি লব্ধির দিক অপরিবর্তিত থাকে। তাহলে কোশ্চেনে বলে দিছে লব্ধির দিক, তার মানে এখানে যে থিটাটা হবে, তাহলে এখানেও নাকি থিটাটা সেম হবে, তার মানে লব্ধির দিকটা চেঞ্জ হবে না, এটা বলে দিছে। কোশ্চেন হলো পি এর মান কত, এটা হলো কোশ্চেন, যে লব্ধির দিক অপরিবর্তিত থাকলে পি এর মান কত। সো আমি ধরে নিলাম যে ভাইয়া আমার এখানে লব্ধি ধরলাম আর, আর এখানে তাহলে লব্ধি হলো আর প্রাইম, তাহলে আমার টোটাল অ্যাঙ্গেলটা তো লাগবে, তাহলে টোটাল অ্যাঙ্গেলটাকে আমি এখানে ধরলাম আলফা, তাহলে এখানেও যেহেতু কোনো অ্যাঙ্গেল নিয়ে কথা বলে নাই, তাহলে আমি টোটাল অ্যাঙ্গেলটাকে ফিক্সডই রাখবো, তাহলে এখানেও আলফা। ওকে, সো লব্ধির দিক অপরিবর্তিত থাকবে, তার মানে প্রথম ক্ষেত্রে যে ট্যান থিটার মান পাবো, দ্বিতীয় ক্ষেত্রে যে ট্যান থিটার মান পাবো, এই দুইটা নাকি সেম হবে, ওরা বলেই দিছে। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে ট্যান থিটার মান আমরা বের করি। থিটাটা আছে কার সাথে ভাইয়া, থিটাটা আছে 2p এর সাথে, তাহলে 2p থাকবে নিচে, উপরেও p হবে, নিচেও p হবে, এখানেও sin আর এখানে হবে cos। ওকে, একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে tan থিটা মান কত পাবো, দ্বিতীয় ক্ষেত্রে tan থিটা মান পাবো, থিটাটা যেহেতু 6p এর সাথে আছে তাহলে 6p থাকবে এখানে, তাহলে বাকি আছে p+12, এটা উপরেও থাকবে p+12, এটা নিচেও থাকবে, আর এখানে হবে sin আলফা, এখানে হবে cos আলফা। সো প্রথমটা tan থিটা হলে পরেরটাও tan থিটা, এটা বলে দিছে, কারণ লব্ধির দিক অপরিবর্তিত থাকবে। ওকে, এখান থেকে হিসাব করে এখন আমাদের পি এর মান বাইক করতে হবে। সো এই দুইটা যদি আমি সমান ধরে ফেলি, তাহলে এখান থেকে হিসাব করে দেখো, এখান থেকে সাইন আলফা, এখান থেকে সাইন আলফা কাটাকাটি চলে যাবে। ওকে, এরপর আমি আর গুণন করে দিচ্ছি, তাহলে আর গুণন করে দাও, এটার সাথে এটাকে গুণ দিয়ে দাও, তাহলে গুণ দিয়ে দিলে এখানে হচ্ছে 6p স্কয়ার, এখানে হচ্ছে p ইনটু p+12 cos আলফা। ওকে, এবার এই পাশে এটার সাথে এটা গুণ দিয়ে দাও, আর গুণন, তাহলে p+12 2p এর সাথে গুণ হয়ে যাবে,
আবার পি কজ আলফার সাথে পি প্লাস 12 গুণ হবে, তাহলে পি পি প্লাস 12 কজ আলফা, এটা পেয়ে গেলাম। হ্যাঁ, তখন তাকায় দেখো এই পুরো জিনিসটা কাটাটি চলে যাবে, সেম জিনিস। তাহলে এখান থেকে আমার থাকতেছে 6p স্কয়ার ইকুয়ালস টু 2p স্কয়ার, আর এখানে 12 দুগুণে 24p। ওকে, তাহলে 2p স্কয়ার যদি এই পাশে আনি তাহলে 4p স্কয়ার ইকুয়ালস টু 24p। তাহলে আমাদের p তো শূন্য হবে না, কারণ p তো একটা ফোর্সের ভ্যালু। সো এখান থেকে 4p ইকুয়ালস টু চলে আসতেছে 24, তাহলে p ইকুয়ালস টু আমরা পাচ্ছি 6। তাহলে দেখো p এর মান 6, এটা পেয়ে গেলাম। এই হলো আমাদের অঙ্কটা। এখন এই অঙ্কটা যেখানে আমাদের কি বলছিল হলো লব্ধির দিক অপরিবর্তিত থাকবে। তাহলে লব্ধির দিক অপরিবর্তিত থাকা মানে ট্যান থিটা মান দুইটা সমান ধরে ফেলা। ওকে, এখন এই অঙ্কটা আরো ইজিলি করে ফেলা যায়, সেটা হলো যে আমাদের যদি কখনো আমরা দেখি যে ভাইয়া লব্ধির দিক অপরিবর্তিত রাখতে বলছে, তাহলে লব্ধির দিক অপরিবর্তিত, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে মনে রাখো বল দ্বয় অনুপাত সমান হবে, এটা মাথায় রাখো। এটা দিয়ে করলে তখন ইজিলি শর্টকাটে করে ফেলতে পারবো। বল দ্বয়ে অনুপাত সমান, তার মানে কোথাও কোনো কোশ্চেনে যদি আমরা দেখি যে লব্ধির দিক অপরিবর্তিত আছে, এই কথাটা আছে, তখন বল দ্বয় অনুপাত সমান ধরে আমরা অঙ্ক করে ফেলবো। তার মানে সেক্ষেত্রে P1Q1 ইকুয়ালস টু হবে P2Q2, ঠিক আছে। বল দুইটা অনুপাত সমান হবে। ভাই বল দুইটা অনুপাত কেন সমান হবে? জিনিসটা হলো যে ধরো তোমার হলো যে দুইটা ফোর্স ছিল, একটা হলো পি আর একটা হলো আমাদের কিউ। সো এখানে এই ক্ষেত্রে আমাদের লব্ধিটা দিক যদি হয় থিটা, তাহলে দেখো পি কে যদি আমি এখন মানে P1 কে যদি আমি এখন P2 বানায় ফেলি, তাহলে এই হলো আমাদের P2, এই পুরাটা এখন P2। একইভাবে আমি যদি কিউ কে Q2 বানায় ফেলি, এই যে Q1 কে Q2 বানায় ফেলি, তাহলে এই পুরাটা কিন্তু আমার এখন Q2। তাহলে সেক্ষেত্রে বলে দিছে যে আমার লব্ধির দিক চেঞ্জ হবে না, তার মানে লব্ধিটা একই বরাবর থাকবে। তখন আমাদের জিনিসটা যে এরকম হয়ে যাবে, বুঝতে পারতেছি। তাহলে এই দিক বরাবর হলো আমাদের লব্ধি, থিটা যেহেতু সেম তাহলে এই দাগটা সেম থাকবে একদম। তাহলে এখান থেকে তাকায় দেখো, এখান থেকে আসলে আমরা এই যে এইটুকু ছিল আমাদের Q1, এইটুকু, তাহলে এটা Q1 হইলে সামান্তরিকের সূত্র অনুযায়ী এটাকে আমরা লিখতে পারি Q1। আবার এই পুরাটা ছিল Q2, তাহলে আমাদের এই বাহুটা পুরাটাকেও আমরা লিখতে পারি Q2, কারণ এগুলো তো সব সামান্তরিক। তাহলে তাকায় দেখো এখন এই যে ত্রিভুজটা পাচ্ছি, একটা হলো যে এই ত্রিভুজটা, তাহলে এই ত্রিভুজটা আর হলো এই যে বড় ত্রিভুজটা, এই পুরাটা, তাহলে এই ত্রিভুজ আর এই বড় ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ কি হবে বলতো? সদৃশ কোণী ত্রিভুজ হয়ে যাবে। তার মানে এই ত্রিভুজ দুইটা সদৃশ ত্রিভুজ। তাহলে আমরা জানি সদৃশ ত্রিভুজে বাহুদ্বয় অনুপাত কি সমান? তাহলে যে বাহুদ্বয় অনুপাত, এই যে P1/Q1, এই যে বাহুদ্বয় অনুপাত ইজ ইকুয়াল টু হবে বড় ত্রিভুজে P1P2/Q2। বুঝতে পারছি? তাহলে মনে রাখো লব্ধির দিক অপরিবর্তিত থাকলে আমরা এই শর্টকাটটা ইউজ করব, বলদ্বয় অনুপাতকে সমান ধরে ফেলবো। তার মানে এই যে আগের অঙ্ক যেটা দেখলাম এখানে, তাহলে আমরা এই সিস্টেমে করে দেখি। তাহলে দেখো আমাদের বল দুইটা কি কি ছিল। ফার্স্টের ক্ষেত্রে বল ছিল 2p/p, তাহলে এখানে আমাদের বল হলো 2p/p, এটা ছিল প্রথম ক্ষেত্রে বল দুইটা। আবার দ্বিতীয় ক্ষেত্রে বল দুইটা কি হয়েছে, একটা হলো 6p হয়েছে আর একটা হয়েছে p+12। তাহলে এই যে দেখো এখন হিসাব করো, তাহলে p চলে গেল, তাহলে এখান থেকে 2 দিয়ে গুণ করলে 2p + 24 = 6p, তাহলে 2p এর পাশে চলে গেলে 4p = 24, তাহলে p দেখো 6, সেম অ্যান্সার, ঠিক আছে। সো যখনই বলবে লব্ধির দিক অপরিবর্তিত তখনই মনে রাখবা বলদ্বয় অনুপাত সমান, এই অনুপাত দুইটা সমান ধরে অঙ্ক করে ফেলবা, ইজিলি হয়ে যাবে। সো এই জিনিসগুলো ঢাকা ভার্সিটিতে অবজেক্টিভে বেশ কয়েকবার আসছে। যেমন তোমাকে এরকম বলছে যে ভাইয়া দুইটা ফোর্স ছিল পি আর কিউ, বলছে প্রথমটাকে নাকি আমরা 3 গুণ করছি, আবার পরবর্তীটার সাথে নাকি 8 একক যোগ করছি। তাহলে প্রথমটা 3 গুণ করছি, পরেরটার সাথে 8 একক যোগ করছি। লব্ধির দিক অপরিবর্তিত হইলে কোশ্চেন হলো কিউ এর মান কত, লব্ধির দিক অপরিবর্তিত কিউ এর মান কত, এটা ছিল কোশ্চেন। তাহলে দেখো আমাদের বলে দিছে যে লব্ধির দিক অপরিবর্তিত, সো লব্ধির দিক অপরিবর্তিত মানে বল দুইটার অনুপাত আর দ্বিতীয় ক্ষেত্রে বল দুইটার অনুপাত সমান হবে।
তাহলে প্রথম ক্ষেত্রে বল দুইটার অনুপাত, দ্বিতীয় ক্ষেত্রে বল দুইটার অনুপাত। সো এবার হিসাব করো, তাহলে তো হয়ে যাচ্ছে শেষ। তাহলে এখানে হচ্ছে আমাদের কিউ প্লাস 8, আর এখানে হচ্ছে আমাদের 3q। সো এখান থেকে হিসাব করলে 2q ইকুয়ালস টু 8, তাহলে কিউ এর মান পাচ্ছি আমি 4। এই হলো অ্যান্সার, ডাইরেক্ট চলে আসবে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের হিসাব নিকাশ, যে লব্ধির দিক অপরিবর্তিত, তার মানে বলদ্বয় অনুপাত সমান, তখন তুমি অনুপাত সমান ধরবা, প্রমাণ চলে আসবে। ওকে, তাহলে এই গেল আমাদের দুইটা ফোর্স সংক্রান্ত আলোচনা। এখন ধরো তোমাকে বললো যে না ভাইয়া দুইটা ফোর্স না, আমাদের ফোর্স আছে ধরেন তিনটা ফোর্স, তাহলে ফোর্স আছে তিনটা। তাহলে মনে রাখো সিস্টেমে যদি দুইটা ফোর্স থাকে তাহলে আমরা তিনটা সূত্র শিখলাম, একটা হলো আই স্কয়ার সূত্র, একটা হলো ট্যান থিটা সূত্র, আর একটা হলো বলের সাইন সূত্র। ওকে, এখন যদি আমাদের ফোর্স থাকে তিনটা, যে একটা সিস্টেমে ধরো তিনটা ফোর্স আছে, যে ধরো এদিকে কাজ করতেছে পি ফোর্স, এদিকে কাজ করতেছে কিউ ফোর্স, এইদিকে কাজ করতেছে হলো আর ফোর্স। আর কিন্তু এখন একটা ফোর্স। ওকে, এই দুইটা মধ্যবর্তী কোণ আলফা, এই দুইটা মধ্যবর্তী কোণ বিটা, এই দুইটা মধ্যবর্তী কোণ গামা। ওকে, তাহলে আমি এখান থেকে কি বের করতে চাই, আমি এখান থেকে লব্ধি মান ও দিক মান বের করতে চাই। তাহলে আমি ধরে নিলাম যে এই তিনটা ফোর্সে লব্ধি হলো এফ, তাহলে তিনটা ফোর্সের লব্ধি আমি ধরলাম এফ। ওকে, তাহলে এখন দেখো আমরা বলছিলাম যে ভাইয়া ভেক্টরের নিয়ম অনুযায়ী লব্ধি হবে জাস্ট ফোর্স গুলার ভেক্টর যোগফলের সমান, তাহলে ভেক্টর যোগফলের সমানই হবে আমাদের লব্ধি। তাহলে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর ইকুয়ালস টু এফ ভেক্টর, লব্ধি ভেক্টর। ওকে, এখন আমরা কি করলাম, এই ভেক্টরটাকে সেম ইকুয়েশন দিয়ে ডট গুণন করলাম, তাহলে এফ ভেক্টর ডট এফ ভেক্টর, আর এখানে হচ্ছে পি ভেক্টর কিউ ভেক্টর আর ভেক্টর ডট পি ভেক্টর কিউ ভেক্টর আর ভেক্টর। ওকে, সো ডট গুণন করলে আমরা জানি সেম সেম জিনিস ডট গুণন হলে এটা এফ স্কয়ার হয়ে যাবে, কারণ একই দিকে যেহেতু cos 0 এর মান 1। একইভাবে দেখো পি ভেক্টর দিয়ে যখন ডট গুণন করব, তাহলে পি ভেক্টর দিয়ে পি ভেক্টরকে ডট গুণন করলে পি স্কয়ার, পি ভেক্টর দিয়ে কিউ ভেক্টরকে ডট গুণন করলে পি কিউ cos মধ্যবর্তী কোণ। তাহলে এখানে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত ছিল, এই যে আলফা ছিল, তাহলে এখানে হয়ে যাবে cos আলফা। ওকে, পি ভেক্টর দিয়ে আর ভেক্টরকে ডট গুণন করলে এটা হয়ে যাবে পি আর cos মধ্যবর্তী কোণ, তাহলে পি এবং আর মধ্যবর্তী কোণ হলো গামা, তাহলে cos গামা। ওকে, একইভাবে যে কিউ দিয়ে গুণ দাও, তাহলে কিউ এবং পি, তাহলে এখানে হচ্ছে পি কিউ cos আলফা কিউ স্কয়ার কিউ আর cos বিটা। ওকে, একইভাবে আর ভেক্টর দিয়ে ডট গুণন দাও, তাহলে পি আর cos গামা কিউ আর cos বিটা, আর এখানে হচ্ছে আর স্কয়ার। সো এখান থেকে তখন আমরা সূত্র পেয়ে যাচ্ছি, সেটা হলো এফ স্কয়ার ইকুয়ালস টু পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার। এ দেখো পি কিউ কয়টা পাইছি, পি কিউ পাইছি দুইটা, তাহলে 2 পি কিউ cos আলফা, একইভাবে কিউ আর পাইছি দুইটা, তাহলে 2 কিউ আর cos বিটা 2 আর পি cos গামা। তো এই হলো আমাদের এফ স্কয়ার সূত্র। সো খেয়াল করে দেখো, এটা হলো তিনটা বলের ক্ষেত্রে লব্ধির সূত্র। এই সূত্রটা দুইটা বলের জন্য যে লব্ধি সূত্র ছিল, দুইটা ফোর্সের জন্য। দেখো যখন আমাদের দুইটা ফোর্স ছিল পি কিউ, লব্ধি ছিল কি ধরতাম, লব্ধি হলো আর, মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা। তাহলে দুইটা ফোর্সের জন্য যে লব্ধি সূত্র ছিল সেটার মতো, প্যাটার্নটা ওইটার মতো। দেখো দুইটা ফোর্সের ক্ষেত্রে লব্ধি সূত্র ছিল এইটা, সেক্ষেত্রে প্রথমে হয়তো লব্ধি স্কয়ার, তাহলে এখনো দেখো লব্ধি স্কয়ার, তারপর হয়তো ভাইয়া বলগুলা স্কয়ার যোগফল, ওইখানে দুইটা ফোর্স ছিল এজন্য পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এখানে তিনটা ফোর্স এজন্য তিনটা স্কয়ার হবে, পি স্কয়ার কিউ স্কয়ার স্কয়ার। তাহলে প্রথমে হবে বলগুলার স্কয়ার এর যোগফল, এরপর তাকায় দেখো কি ছিল,
দুইটা বল নিব, তার মধ্যবর্তী কোণের কজের সাথে 2 গুণ, তাহলে 2p কিউ কজ আলফা। এখনো দেখো ওই প্যাটার্নটা আছে, কিন্তু বল যেহেতু তিনটা, সো দুইটা দুইটা করে 3 বার নেওয়া যায়। একটা হলো 2p কিউ কজ আলফা, 2qr মধ্যবর্তী কোণ কজ বিটা, 2rp মধ্যবর্তী কোণ কজ গামা। সো দেখো এই যে দুইটা প্যাটার্ন। ফার্স্টে হবে বলগুলোর বর্গের যোগফল, তারপর হবে 2 ইনটু দুইটা বল তার মধ্যবর্তী কোণের কজ। বুঝতে পারছি? সো দেখো দুইটা ফোর্সের জন্য যে সূত্র, তিনটা ফোর্সের জন্য সিমিলার প্যাটার্নের সূত্র, প্যাটার্নটা সেম। কিন্তু তাই বলে আবার তুমি বইলা দিও না যে ভাইয়া 4টা ফোর্স বা 5টা ফোর্স হইলেও সেম প্যাটার্নের সূত্র হবে, তা কিন্তু হবে না, এটা মাথায় রাখবা। এই প্যাটার্নটা 3টা পর্যন্তই কাজ করে, এরপরে এই প্যাটার্নটা কাজ করবে না। ওকে, তাহলে এখন এখান থেকে অঙ্ক দেখো। তাহলে আসো একটা অঙ্ক দেখি আমরা এখান থেকে, 3টা ফোর্সের জন্য। ওকে, এবং আরেকটা ব্যাপার হলো আমরা যতগুলো জিনিসই আলোচনা করতেছি সব জায়গায় কিন্তু আমাদের ফোর্স গুলা একটা বিন্দুতে কাজ করতেছে। তাহলে মনে রাখো আমাদের এই সূত্রগুলো তখনই ইফেক্টিভ হবে যখন আমার ফোর্স গুলো এক বিন্দুতে কাজ করবে। ওকে, তাহলে আসো, ধর আমাদের এই ধরনের অঙ্ক দিছে। সো আমাদের বলছে যে একটা সমবাহু ত্রিভুজ আছে। সো আমাদের বলছে যে একটা ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজ। তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ। বলছে এই সমবাহু ত্রিভুজে তাহলে এই সমবাহু ত্রিভুজ এ বাহুগুলোতে অনুযায়ী একই ক্রমানুসারে 3টা ফোর্স কাজ করতেছে, পি, কিউ এবং আর। এই বাহুগুলো অনুযায়ী 3টা ফোর্স কাজ করতেছে, পি, কিউ, আর। ঠিক আছে, কোশ্চেন হলো এই 3টা বলের লব্ধি মান কত, এটা হলো আমাদের কোশ্চেন। ঠিক আছে, ওকে। সো তাকায় দেখো, ফার্স্ট অফ অল এই যে 3টা ফোর্স আছে, এই 3টা ফোর্স আমাদের কি আছে, এই 3টা ফোর্স আমাদের একই ক্রমানুসারে আছে, কিন্তু 3টা ফোর্স 3টা বাহুতে আছে। কিন্তু আমরা জানি বাহুতে থাকলে হবে না, আমাদের একটা বিন্দুতে 3টা ফোর্স থাকতে হবে। ঠিক আছে, নইলে একটা বিন্দুতে যদি 3টা ফোর্স না থাকে তাহলে কিন্তু আমাদের হবে না। ওকে, সো ফার্স্টে যেটা করতে হবে সেটা হলো আমাদের এই যে 3টা ফোর্স, এই 3টা ফোর্সকে বাহু থেকে একটা বিন্দুতে আনতে হবে। সো আমি যেটা চিন্তা করলাম যে আমি এই প্রতিটা বিন্দুকে ফার্স্টে যে মনে করলাম যে এই 3টা বিন্দু, ফার্স্টে মনে মনে চিন্তা করলাম যে এই 3টা বিন্দু খুলে ফেললাম। খুলে এই যে আমাদের ফোর্স পি, এই পিটাকে, এই পিটা তো এদিকে আছে, এটাকে ধরে এখান থেকে আমরা এদিকে নিয়ে আসলাম। তাহলে এই বরাবর আমি পি কে নিয়ে আসলাম। তাহলে এই হচ্ছে আমাদের পি। মনে রাখবে এভাবে শিফটিং করার সময় কখনো দিক চেঞ্জ করা যাবে না। যেমন এখানে কিউ আছে এই যে এই উপরের দিকে এই বরাবর, সো আমি কিউ কে এই বরাবর নিয়ে আসলাম, এই যে এই বরাবর এনে এই বিন্দুতে অ্যাড করে দিলাম। একইভাবে এখানে আমাদের আর আছে এই যে নিচের দিকে এই বরাবর, তাহলে আরটাকে ধরে আমি এই বিন্দুতে নিয়ে আসলাম, তাহলে এই হলো আমাদের আর। বুঝতে পারছি? তাহলে যে পি কিউ আর সমবাহু ত্রিভুজ থেকে একটা বিন্দুতে চলে আসলো। আমাদের টার্গেটই এটা যে একটা বিন্দুতে নিয়ে আসতে হবে। ওকে, এখন ভাই বিন্দুতে আনলেই তো হবে না, আমাদের অ্যাঙ্গেলটাও জানতে হবে। তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজে প্রতিটা কোণের মান কত ভাইয়া, প্রতিটা কোণের মান 60। তাহলে এই কোণের মান যদি 60 হয়, তাহলে আমাদের এখানে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ এইটা, দেখে মনে হচ্ছে না এটা 60। সো তাকায় দেখো এই যে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, এটা কিন্তু আসলে এই ত্রিভুজের ভিতরে কোণটা না, এটা আসলে ত্রিভুজের বহিস্থ কোণটা। ঠিক আছে, সো এটা হবে আসলে ত্রিভুজের বহিস্থ কোণ। তাহলে এটা যদি 60 হয়, তাহলে বাইরের কোণটা কত হবে বলতো? 180 মাইনাস 60 মানে 120। তাহলে এটা একটু মাথায় রাখো, যখন তুমি ত্রিভুজ থেকে খুলে এরকম বিন্দুতে নিয়ে আসবা,
তখন টোটাল অ্যাঙ্গেলটা 180 থেকে বিয়োগ হয়ে যাবে। তার মানে এই ত্রিভুজের মধ্যে যে অ্যাঙ্গেল থাকবে সেটাকে তুমি 180 থেকে বিয়োগ করলে যেটা পাবা সেটাই হবে এখানকার অ্যাঙ্গেল। একইভাবে এখানে অ্যাঙ্গেল ছিল 60, এখানে আমার অ্যাঙ্গেল হবে 180 মাইনাস 60, তাহলে 120। একইভাবে এখানেও অ্যাঙ্গেল ছিল 60, তাহলে এখানকার অ্যাঙ্গেল হবে 180 মাইনাস 60, 120। ওকে, সো আমি কি করলাম, আমি এই তিনটা ফোর্সকে খুলে একটা বিন্দুতে নিয়ে আসছি। ওকে, আনার পর এখন আমরা ধরে ফেললাম যে এইতে লব্ধি হলো এফ। তাহলে আমরা এফ এর জন্য কিন্তু সূত্র শিখছি, সো আমরা ডাইরেক্ট সূত্রে বসাই দিব যে আমরা জানি এফ স্কয়ার ইকুয়ালস টু, ফার্স্টে হবে বলগুলোর বর্গের যোগফল, তাহলে পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার। তারপর হলো যে কোনো দুইটা ফোর্স নিব তার মধ্যবর্তী কোণ নিব, তাহলে 2pq মধ্যবর্তী কোণের কজ, কজ 120, 2qr মধ্যবর্তী কোণের কজ, কজ 120, 2rp মধ্যবর্তী কোণের কজ, কজ 120। বুঝতে পারছি? এই যে চলে আসছে। এবার তুমি এই যে কজ 120 এর মান বসায় দাও, তাহলে এখানে হলো পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার। কজ 120 এর মান কত? আমরা জানি ভাই এটা মাইনাস হাফ, তাহলে 2 চলে যাবে, এখানে মাইনাস চলে আসবে পি কিউ। একইভাবে কজ 120 এর মান মাইনাস হাফ, সামনে 2টার সাথে কাটাকাটি যাবে, আর কজ 120 এর মান মাইনাস হাফ, তাহলে এখানে হবে মাইনাস আর পি। ঠিক আছে? ওকে, তাহলে এটা হলো এফ স্কয়ার মান ছিল, তাহলে আমি যদি এফ এর মান বের করতে চাই তাহলে এখানে একটা জাস্ট কি হবে বলতো, রুট ওভার হয়ে যাবে। সো এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে? ওকে, সো এবার দেখো এখান থেকে বুয়েটের রিটেনে আসা একটা কোশ্চেন আমরা দেখি, যে বুয়েটের রিটেনে 10 মার্কসের জন্য আসছিল। সো কোশ্চেনটা ছিল যে একটা ত্রিভুজে, এবিসি ত্রিভুজে ওরা বলে দিছিল যে এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজের বাহুগুলোতে ক্রিয়ারত ফোর্স তার বিপরীত কোণের, এই বাহুতে ক্রিয়ারত ফোর্স তার বিপরীত কোণে কজের সমানুপাতিক, কোসাইনের সমানুপাতিক, এভাবে বলে দেওয়া ছিল। তার মানে এই বিসি বাহুতে যে ফোর্স কাজ করতেছে, ধরলাম এই ফোর্সটা হলো পি ফোর্স, সো বলে দেওয়া ছিল এই বাহুতে ক্রিয়ারত ফোর্স তার বিপরীত কোণ, তাহলে এই বাহুর বিপরীত কোণ কিন্তু এ কোণ, তাহলে বলছে এ কোণে কোসাইনের সমানুপাতিক, তার মানে সমান প্রপোর্শনাল অফ কজ এ। তাহলে আমরা যদি কজ এ হয় তাহলে এখান থেকে আমরা জানি পি সমান কি লিখতে পারবো, কে কজ এ। একইভাবে বলছে বলো এই বাহুতে যেটা কাজ করবে সেটা কি হবে, বিপরীত কোণ, বিপরীত কোণকে, এই বাহুটার বিপরীত কোণ হলো বি, তাহলে এখানে যেটা কাজ করবে সেটা হলো কজ বি এর সমানুপাতিক, তাহলে আমরা জানি সমানুপাতিক উঠাই দিলে একটা কে আসবে, তাহলে এখানে কাজ করতেছে কে কজ বি। একইভাবে এই বাহুতে যেটা কাজ করবে সেটা হলো বিপরীত কোণের সমানুপাতিক, কোসাইনের সমানুপাতিক, তার মানে আর এটা ধরলাম কে কজ সি। সো এখান থেকে আমাদের এফ এর মান দেখাইতে বলছে যে লব্ধি নাকি, কোশ্চেন ছিল এটা যে দেখাও যে লব্ধি রুট ওভার 1 মাইনাস 8 কজ এ কজ বি কজ সি এর সমানুপাতিক, এটা দেখাইতে বলছে, এটা দেখাইতে বলছে। ঠিক আছে, কোশ্চেন বুঝতে পারছো তো? এবিসি ত্রিভুজের প্রতিটি বাহু বরাবর ক্রিয়ারত বল তার বিপরীত কোণের কোসাইনের সমানুপাতিক হলে দেখাও যে লব্ধি রুট ওভার 1 মাইনাস 8 কজ এ কজ বি কজ সি এর সমানুপাতিক। ওকে, সো প্রথম কাজ আমরা জানি এরকম বাহুতে ফোর্স থাকলে আমি অঙ্ক করতে পারবো না, আমার কি করতে হবে, একটা বিন্দুতে ফোর্স আনতে হবে, তাহলে ফোর্স গুলো অবশ্যই একটা বিন্দুতে কাজ করতে হবে। সো আসলে যে বিন্দুতে আমরা দেখি, তাহলে ফোর্স গুলোকে আমি খুলে বিন্দুতে নিয়ে আসি, তাহলে এই যে পি ফোর্স এটা আছে এই যে এই দিক বরাবর, তাহলে এটাকে খুলে আমি এদিকে নিয়ে আসলাম, তাহলে এখানে হলো পি, পি মানে হলো কে কজ এ, এই ফোর্সটা এদিকে নিয়ে আসলাম। এবার কিউ আছে দেখো উপরের দিকে, তাহলে এটাকে ধরে আমি এখানে নিয়ে এসে এই বিন্দুতে অ্যাড করে দিলাম, তাহলে এই যে এদিকে নিয়ে আসলাম কিউ কে, কে কস বি। আবার আর আছে আমাদের নিচের দিকে,
তাহলে এটাকে ধরে আমি এই যে নিচের দিকে নিয়ে আসলাম, তাহলে এদিকে আমার চলে আসলো আর কে কস সি। ঠিক আছে, ওকে। এখন আমরা জানি এরকম আনলে কি হয়, ত্রিভুজের ভিতরে যে কোণটা হয়, যেমন এটা কি কোণ, এটা হলো ভাই সি কোণ, এই যে এটা সি কোণ, তাহলে এখানে কিন্তু সি কোণ হবে না, এখানে হবে 180 মাইনাস সি, তাহলে পাই মাইনাস সি। একইভাবে এটা হলো এ কোণ, তাহলে আমার এখানে হবে কিন্তু পাই মাইনাস এ। একইভাবে এটা কি কোণ বলো, বি কোণ, তাহলে এটা হবে আমাদের পাই মাইনাস বি। ঠিক আছে এটা, তাহলে দেখো আমাদের এই যে একটা বিন্দুতে আনতে হবে, প্রথম কথা হলো এটা। তাহলে সূত্রটা বসানোর জন্য আমাকে ফার্স্ট একটা বিন্দুতে আনতে হবে, তারপর আমরা জানি এই বিন্দু অনুযায়ী আমরা একটা লব্ধি ধরে নিব। তাহলে একটা লব্ধি ধরলাম আমি এখানে এফ, তাহলে আমরা এফ এর সূত্র জানি, তো আমরা সূত্রটা বসাই দিব। ঠিক আছে, সলিউশন। তাহলে আমরা জানি এফ স্কয়ার ইকুয়ালস টু কি হবে, ফার্স্টে হবে বলগুলোর বর্গের যোগফল। তাহলে বল হলো কি কি বলতো, কে কজ এ হোল স্কয়ার, কে কজ বি হোল স্কয়ার, কে কজ সি হোল স্কয়ার। তারপর কি করব, দুইটা ফোর্স নিব তার মধ্যবর্তী কোণ, তাহলে 2 কজ এ কজ বি নিলে মধ্যবর্তী কোণ আসবে কিন্তু পাই মাইনাস সি, তাহলে 2 কে কজ এ কে কজ বি কজ পাই মাইনাস সি। ঠিক আছে, দুইটা ফোর্স নিব তার মধ্যবর্তী কোণ নিব, ওকে। তারপর দুইটা ফোর্স দেখো, এই যে এই দুইটা ফোর্স নিব এখন, কে কজ বি কজ সি, তাহলে মধ্যবর্তী কোণ হবে পাই মাইনাস এ, তাহলে কে কজ বি কে কজ সি, আর মধ্যবর্তী কোণ হলো পাই মাইনাস এ। ওকে, এরপর হলো যে কে কজ সি আর কে কজ এ, এদের মধ্যবর্তী কোণ হলো পাই মাইনাস বি। এই যে সূত্রটা বসাই দিলাম, তাহলে এই যে লব্ধি সূত্রে বসাই দিচ্ছি, এখন জাস্ট ক্যালকুলেশন করে আমাকে এই যে লব্ধি মান এটা সমানুপাতিক বানাইতে হবে। ওকে, সো প্রথমটা চলে আসলো আমার কে স্কয়ার, দেখো সবগুলো থেকে আমার কে স্কয়ার কমন যায় টোটাল সিস্টেমটা থেকে, তাহলে কজ স্কয়ার এ কজ স্কয়ার বি কজ স্কয়ার সি পাই মাইনাস সি, এটা কিন্তু মাইনাস কজ সি, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে কজ নেগেটিভ, সো পাই মাইনাস সি এটা হবে মাইনাস কজ সি, তাহলে এখান থেকে থাকতেছে মাইনাস কে স্কয়ার তো কমন নিয়ে ফেলছি, তাহলে 2 কজ এ কজ বি কজ সি। একইভাবে পাই মাইনাস এ এটা হবে মাইনাস কজ এ, তো মাইনাস 2 কজ বি কজ সি কজ এ। একইভাবে পাই মাইনাস বি এটা হবে মাইনাস কজ বি, তাহলে কে স্কয়ার তো কমন নিয়ে ফেলছি, তাহলে 2 কজ সি কজ এ কজ বি। ওকে, সো এখান থেকে আমার চলে আসলো এইটা যে কজ স্কয়ার এ কজ স্কয়ার বি কজ স্কয়ার সি 6 কজ এ কজ বি কজ সি। দেখো আমার প্রমাণ আসছে এইটা, কিন্তু আমাকে প্রমাণ করতে দিছে এইটা, এই যে 1 মাইনাস 8, কিন্তু আমার আসছে সামথিং মাইনাস 6। তখন মনে রাখো এই যে অংশটা এটা কিন্তু আমার ত্রিকোণমিতি চ্যাপ্টারে একটা প্রশ্ন ছিল, ওই প্রশ্নটা এই অঙ্কে সে ইনডিউস করছে। সো মনে আছে কিনা যে ত্রিকোণমিতিতে ওই যে ত্রিভুজের গুণাবলী ওই চ্যাপ্টারটা আগের চ্যাপ্টার, ঠিক আছে, ওই চ্যাপ্টারে যে কোশ্চেনটা ছিল এভাবে যে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই। এখন দেখো এ বি সি হলো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, সো ওইখানে কোশ্চেন ছিল এইভাবে যে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই হলে দেখাও যে cos স্কয়ার a cos স্কয়ার b cos স্কয়ার c ইকুয়ালস টু 1 মাইনাস 2 cos a cos b cos c। এটা ছিল এই ত্রিকোণমিতি অঙ্কটা, ঠিক আছে। সো ওই অঙ্কটা এখানে আইনা সে অ্যাড করে দিছে। সো যদি রিটেনে আসে তখন কিন্তু তোমাদের ওই অঙ্কটা আবার এখানে করে দেখাইতে হবে, অত ডিটেলস না করলে হবে কিন্তু অ্যাটলিস্ট কিছু করে দেখাইতে হবে। সো দেখো এই যে ওই অঙ্ক থেকে আমরা এই যে এই মানটা পাবো যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি
সি স্কয়ার cos স্কয়ার সি ইকুয়ালস টু হবে 1 মাইনাস 2 cos a cos b cos c। তাহলে এটা পরিবর্তে আমি 1 মাইনাস 2 cos a cos b cos c বসায় দিলাম, আর এখানে আগে থেকে 6 ছিল। ঠিক আছে, সো দেখো বলবিদ্যা ত্রিকোণমিতি এই দুইটা একসাথে করে আসলে এই অঙ্কটা দেওয়া হয়েছিল, পরবর্তীতে এই অঙ্ক তারপর এসইউআই কিতাবে অ্যাড করা হয়। ঠিক আছে, সো কে স্কয়ার এখানে চলে আসে 1 মাইনাস 8, এই যে এখন 8 আসে। সো ত্রিকোণমিতি এই চ্যাপ্টারটার অঙ্কগুলোকে ইজিলি এখানে অ্যাড করতে পারবে। এই চ্যাপ্টারটা যেখানে ছিল ত্রিভুজের গুণাবলী আগের চ্যাপ্টারটা। ঠিক আছে, সো অ্যাড করলে তোমরা তখন ওইভাবে কাজ করবে। তাহলে এইটা মান কিসের ছিল? এটা ছিল এফ স্কয়ার মান। তাহলে আমরা যদি এখন এফ এর মান বের করি, তাহলে এফ এর মান আসবে কে রুট ওভার 1 মাইনাস 8 cos a cos b cos c। আর কে যদি উঠায় দিই তাহলে এই যে প্রপোর্শনাল চিহ্ন চলে আসবে 1 মাইনাস 8 cos a cos b cos c। এটা চলে আসলো প্রমাণিত। বুঝতে পারছি? সো এই অঙ্কগুলোতে মনে রাখো এই যে ত্রিকোণমিতি এই চ্যাপ্টারটার অঙ্কগুলো ইজিলি অ্যাড করা যায়। সো যদি অ্যাড করে দেয় তখন তোমরা ওইভাবে ওই মানটা একটু ক্যালকুলেশন করে বাইক করতে হবে। আর সূত্র তো ভাইয়া বলছি, ফার্স্ট কথা হলো ফোর্স গুলো অবশ্যই কি করতে হবে, অবশ্যই একটা বিন্দুতে থাকতে হবে। ফোর্স গুলো অবশ্যই একটা বিন্দুতে থাকতে হবে। যদি ফোর্স গুলো একটা বিন্দুতে থাকে তখন হলো ফার্স্টে হবে ফোর্স গুলোর বর্গের যোগফল, তারপর হবে দুইটা দুইটা করে ফোর্স নিবা আর মধ্যবর্তী কোণে কজ নিবা, আর 2 হবে সামনে। এই যে 2 ইনটু দুইটা ফোর্স মধ্যবর্তী কোণে কজ, দুইটা ফোর্স মধ্যবর্তী কোণে কজ, দুইটা ফোর্স মধ্যবর্তী কোণে কজ। বুঝতে পারছো? ওকে, সো এই যে তিনটা ফোর্স, এখান থেকে আমরা কিছু শর্টকাট পেয়ে যাব। ঠিক আছে, কিছু শর্টকাট, এগুলো একটু শিখে রাখো, এগুলো এমসিকিউ তে খুব কাজে দেয়। তাহলে এই শর্টকাট গুলো হলো স্পেসিফিকলি 120 ডিগ্রির জন্য প্রযোজ্য। তাহলে এটাকে বলা হয় 120 ডিগ্রি শর্টকাট। ঠিক আছে, এটা হলো 120 ডিগ্রি শর্টকাট, মাথায় রাখো। ওকে, সো 1 নাম্বার, যদি কখনো তোমাকে বলা হয় যে ভাইয়া ধরেন দুইটা ফোর্স আছে, এটাও 5 নিউটন আর একটা ফোর্স আছে এটাও 5 নিউটন, তাহলে দুইটা সেম ফোর্স যদি 120 ডিগ্রিতে থাকে তখন মনে রাখবা এই দুইটা সেম ফোর্সের যে লব্ধি হবে এই লব্ধিটাও সেম হবে। তার মানে 5 নিউটন 5 নিউটন হলে লব্ধিটাও হবে 5 নিউটন। বুঝতে পারছো? এবং সেটা কত কোণে কাজ করবে? সেটা হবে 60 ডিগ্রি কোণে কাজ করবে, ঠিক মাঝখান দিয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে মনে রাখো 120 ডিগ্রি কোণে যদি দুইটা সেম ফোর্স হয় তাহলে লব্ধিটাও সেম হবে এবং সেটা ঠিক মাঝখান দিয়ে যাবে। ওকে, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, এখন যদি এমন হয় যে ভাইয়া দুইটা সেম ফোর্স না, 120 ডিগ্রি কোণে তিনটা সেম ফোর্স কাজ করতেছে, 5 নিউটন 5 নিউটন, এদিকে একটা আছে 5 নিউটন, তাহলে তিনটা সেম ফোর্স কাজ করতেছে 120 ডিগ্রি কোণে, এটাও 120, এটাও 120, এটাও 120। তাহলে মনে রাখো এই টোটাল সিস্টেমটা এই তিনটা ফোর্সের লব্ধি হয়ে যাবে 0, তিনটা ফোর্সের লব্ধি হয়ে যাবে 0। কেন ভাইয়া? কারণ তুমি চিন্তা করো, আমি যদি এখন এখান থেকে 5 নিউটন নিই আর এখান থেকে 5 নিউটন নিই, জাস্ট এই দুইটা ফোর্স নিই, তাহলে এই দুইটা ফোর্সের লব্ধি কিন্তু হবে 5 নিউটন, যেটা আমি একটু আগে দেখছি। তখন এই পাশে 5 নিউটন আর এই পাশে 5 নিউটন একটা একটাকে ভ্যানিশ করে ফেলবে, তা আমি তখন টোটাল সিস্টেমে কেউ থাকবে না, এজন্যই লব্ধি হয়ে যাবে কত বলতো? 0। তাহলে মনে রাখো তিনটা সেম ফোর্স যদি 120 ডিগ্রি কোণে থাকে তাহলে সেক্ষেত্রে আমার লব্ধি হবে কত? 0। সো এখান থেকে এই যে এই ধরনের এমসিকিউ আসে, আসলে তখন এরকম বলে দিবা। সো তোমাকে ধরো বলে দিল যে একটা সমবাহু ত্রিভুজে তিনটা ফোর্স আছে, বলে দিল যে ভাইয়া এটা একটা
সমবাহু ত্রিভুজ, এদিকে ফোর্স আছে পি, এদিকেও ফোর্স আছে পি, এদিকেও ফোর্স আছে পি। তাহলে আমরা জানি এখানে লব্ধি বের করতে বলছে, যে কোশ্চেন হলো এটার লব্ধি কত। তাহলে আমরা জানি যে ভাইয়া এরকম বাহুতে থাকলে হয় না, একটা বিন্দুতে আনতে হয়। তাহলে এই নিচে পিটাকে ধরে আমি এদিকে নিয়ে আসলাম, তাহলে এই হলো নিচে পি। এর ডান পাশে পি যেটা উপরের দিকে, এটাকে ধরে আমি যে এখানে উপরের দিকে নিয়ে আসলাম। আর এই পিটা তো ছিল নিচের দিকে, এটাকে আমি ধরে এই যে নিচে নিয়ে আসলাম। এখন দেখো সমবাহু মানে অ্যাঙ্গেল কত, 60। তাহলে এই ভিতরে যদি 60 হয়, তাহলে এরকম বাইরে কত হবে, 180 মাইনাস 60, তাহলে 120। তাহলে ভাইয়া এই কোণটাও তো 60, তাহলে এটা হবে কত, 120। এই কোণটাও তো ভাইয়া 60, তাহলে এটা কত হবে, 120। তাহলে দেখো সেম ফোর্স 120 ডিগ্রি কোণে আছে, তখন আমরা বলে দিব যে ভাইয়া লব্ধি মান হলো 0। বুঝতে পারছি? তাহলে এই ধরনের এমসিকিউ আসতে দেখা যায়। তাহলে মনে রাখো সেম ফোর্স 120 ডিগ্রি কোণে থাকা মানে লব্ধি মান হবে 0, তিনটা ফোর্স যদি 120 ডিগ্রি কোণে থাকে। ওকে, এটা হলো 2 নাম্বার শর্টকাট। এরপর আসো 3 নাম্বার। এখন যদি এমন হয় যে ভাই 120 ডিগ্রি কোণে আছে, কিন্তু তিনটা সেম হয় নাই, দুইটা সেম হইছে, একটা ভিন্ন হইছে, তাহলে 5 নিউটন 5 নিউটন আর এটা 7 নিউটন, কোণ কিন্তু 120 ডিগ্রি। ঠিক আছে? তখন তুমি যেটা চিন্তা করবা সেটা হলো, দেখো আমি 7 নিউটনকে কি লিখতে পারি, 7 নিউটনকে আমরা লিখতে পারি 5 নিউটন প্লাস 2 নিউটন। তাহলে আমি যদি এখন সিস্টেম থেকে এখান থেকে 5 নিউটন নিই, এখান থেকে 5 নিউটন নিই, এখান থেকে 5 নিউটন নিই, তাহলে এই তিনটা 5 নিউটন সেম হয়ে গেল না? তাহলে তিনটা সেম, এই তিনটার জন্য লব্ধি কত হবে বলতো, 0। আর পুরো সিস্টেমে তখন কে বাকি থাকবে, 2 নিউটন। মনে রাখো যেটা বাকি থাকবে সেটাই হবে আমার লব্ধি, এই যে 2 নিউটন। আমি 5 5 7 সেম জিনিসটা বাদ দিয়ে দিবা, যেটা বাকি থাকবে সেটাই হবে লব্ধি। ঠিক আছে? তাহলে ভাই এখন যদি আমার এমন হইতো যে ধরেন এখানে আছে 5 নিউটন, এখানেও আছে 5 নিউটন, 120 ডিগ্রি কোণে আছে, কিন্তু ধরেন এখন এখানে 7 নিউটন না দিয়ে এখানে দিল 3 নিউটন, কম দিল, আগেবার তো বেশি দিছে। তাহলে দেখো তখনও কিন্তু লব্ধিমান 2 নিউটনই হবে, পার্থক্যটাই আমার লব্ধি হবে। ঠিক আছে? তাহলে দেখো কিভাবে 2 নিউটন হবে, কারণ আমার এখান থেকে যদি আমি 5 নিউটন নিই, এখান থেকে 5 নিউটন নিই, এখান থেকে যদি আমি 5 নিউটন নিই, তাহলে এই তিনটা 5 মিলে লব্ধি হয়ে যাবে কত, 0। আর বাকি থাকবে 2 নিউটন, এই 2 নিউটনটাই হবে আমার লব্ধি। কিন্তু এই 2 নিউটনটা কিন্তু -2, তার মানে 2 নিউটনটা এদিকে কাজ করবে না, অপোজিট দিকে কাজ করবে, তার মানে আমার লব্ধিটা কাজ করবে আসলে এই দিকে। এই যে 2 নিউটন, এটাই হবে আমার লব্ধি। বুঝতে পারছো? সো ছোট হোক বড় হোক কোনো সমস্যা নাই, যদি বড় থাকে তখন আসলে ওই একই দিকে কাজ করে। তাহলে এখানকার যে 2 নিউটন এটা আসলে এই নিচের দিকেই কাজ করবে, এই যে 7 নিউটনের দিকেই কাজ করবে, কিন্তু এখানে যেহেতু কম ছিল এজন্য এখানকার 2 নিউটনটা অপোজিট দিকে কাজ করবে। বুঝতে পারছো? সো কেউ যদি এখন তোমাকে বলে যে ভাইয়া ধরেন 120 ডিগ্রি কোণে কাজ করতেছে, সব 120 আছে, এখানে আছে 100, এখানে আছে 100 নিউটন, এখানে আছে 150 নিউটন, তাহলে 100 100 150, তাহলে বলো লব্ধি মান কত হবে, 50। কেউ যদি এখন তোমাকে বলে যে ভাই ধরেন এখানে আছে 100, এখানে আছে 80, এখানে আছে 100, তাহলে দেখো 100 100 80, তাহলে এখানে লব্ধি মান কত হবে, 20। তাই না? পার্থক্যটা হবে লব্ধি, কিন্তু এই 20টা কোন দিকে কাজ করবে, এই 80 বিপরীত দিকে কাজ করবে, এই যে এই দিকে কাজ করবে লব্ধিটা। বুঝতে পারছি? আর এখানে 50টা কাজ করবে ওই যে 150 দিকেই কাজ করবে। ওকে, সো এই গেল আমাদের 3 নাম্বার। তাহলে এবার আসো 4 নাম্বার। 4 নাম্বার বলো যে ভাই ধরেন কিছুই মিলে নাই, কিন্তু 120 ডিগ্রি আছে। ধরেন এটা দিছে 5 নিউটন, এটা দিছে 7 নিউটন, এটা দিছে 9 নিউটন, কিছুই মিলে নাই কিন্তু 120 ডিগ্রি কোণে আছে। তখন মাথায় থাকবে যে ভাইয়া 120 ডিগ্রি কোণ থাকা মানেই শর্টকাট, মিলুক আর না মিলুক। ওকে, তখন সিস্টেম যেটা হইলো সেটা হলো
সবচেয়ে ছোট যে সেটা বাদ দিয়ে দিবা টোটাল সিস্টেম থেকে। তাহলে আমি টোটাল সিস্টেম থেকে 5 নিউটন, 3টা 5 নিউটন বাদ দিয়ে দিব। তার মানে আমি যদি এখন 7 নিউটন থেকে 5 নিউটন বাদ দিয়ে দিই, থাকে 2 নিউটন। 9 নিউটন থেকে যদি আমি 5 নিউটন বাদ দিয়ে দিই, থাকে কত? 4 নিউটন। তখন চিন্তা করো, 3টা 5 নিউটন লব্ধি শূন্য, কোনো ইফেক্ট নাই। 3টা 5 নিউটন বাদ হয়ে গেল, কারণ লব্ধি শূন্য হয়ে যাবে। তখন সিস্টেমে শুধুমাত্র কে কে বাকি আছে? 2 নিউটন বাকি আছে, সে এইদিকে। আর 4 নিউটন বাকি আছে, সে এইদিকে। আর কেউ কিন্তু বাকি নেই। তার মানে তখন এই টোটাল 3টা ফোর্স হয়ে যাবে 2টা ফোর্স। এই যে জাস্ট এটা হয়ে যাবে। এদিকে কাজ করবে 2 নিউটন, এদিকে কাজ করবে 4 নিউটন। খেয়াল করে দেখো, এতে মধ্যবর্তী কোণ কিন্তু কত আছে? 120 ডিগ্রি আছে। তার মানে 3টা ফোর্স হয়ে গেল 2টা ফোর্স। আর 2টা ফোর্স হয়ে যাওয়া মানে লব্ধি সূত্র আমরা জানি যে ভাই, আমি ধরলাম লব্ধি মান হলো আর, তাহলে আমরা জানি আর স্কয়ার ইকুয়ালস টু ওই যে পি স্কয়ার কিউ স্কয়ার 2 পি কিউ কজ 120। ওই সূত্রে বসায় দিলাম। বসায় দিলে যে লব্ধি মান চলে আসবে। তাহলে কত আসে দেখো তো, 2 গুণে 4, 4 4 16। এটা মান কত বলতো? 120 এর মান হলো -হাফ। তাহলে এটা প্লাসের জায়গায় মাইনাস চলে আসবে। 4 দুগুণে 8, 8 4 হচ্ছে এখানে 12। তাহলে আর স্কয়ার এর মান যদি 12 হয়, আর এর মান হচ্ছে 4 2√3। বুঝতে পারছি? এই যে এই হলো আমাদের ফাইনাল লব্ধিটা 2√3। সো মনে রাখো, 120 ডিগ্রি হয়ে যদি কিছুই না মিলে, তখন সবচেয়ে ছোটটা বাদ দিয়ে দিবা সব জায়গা থেকে, যেটা বাকি থাকবে সেটার জন্য সূত্র বসায় দিবা। তখন দেখবা 3টা ফোর্স 2টা ফোর্স হয়ে গেছে। ঠিক আছে, কারণ ছোটটা বাদ হয়ে গেছে। তখন ওই যে আর স্কয়ার সূত্র চলে আসবে ইজিলি। ঠিক আছে, ওকে। এখানে আরেকটা ব্যাপার হলো, আমার যে মেইন অঙ্কটা ছিল সেটার দিকে তাকায় দেখো। সেখানে আমার ছিল 5 নিউটন, 7 নিউটন, 9 নিউটন। 5 7 9, 5 7 এবং 9। ভালো করে তাকায় দেখবা, এই 5 7 9 এদের মধ্যে গ্যাপ কিন্তু 2 করে, এবং সেই গ্যাপটাই এই যে প্রথমে আসছে। তাহলে মনে রাখো, আমাদের ফোর্স গুলোর মাঝখানে গ্যাপ যদি সমান হয়, এই 3টা ফোর্সের মাঝখানে গ্যাপ বা পার্থক্য যদি সমান হয়, মানে 120 ডিগ্রি কোণে পার্থক্য যদি সমান হয়, তাহলে সেক্ষেত্রে লব্ধির সূত্র হলো পার্থক্য ইনটু √3। মানে ওই যে ওই গ্যাপটা ইনটু √3। তাহলে এখানে দেখো 5 7 9 গ্যাপ কত করে ছিল? 2, এজন্য অ্যানসার দেখো 2√3। ঠিক আছে, পার্থক্য মানে হলো আমাদের এখানে গ্যাপটা খেয়াল করো। 5 নিউটন, 7 নিউটন, 9 নিউটন ছিল ফোর্স। তাহলে আমার মেইন অঙ্কে ফোর্স ছিল 5 7 9। তাহলে দেখো এতে মাঝখানে গ্যাপ কত করে ছিল? এই যে 2 করে গ্যাপ ছিল। মানে এটা একটা সমান্তর ধারার মতো অনেকটা। সো 2 করে যেহেতু গ্যাপ ছিল, এজন্য অ্যানসার দেখো কত আসছে? 2√3। সো এখান থেকে শর্টকাট হইলো, যদি 3টা ফোর্স না মিলে কিন্তু গ্যাপ সেম হয়, তখন লব্ধি হবে পার্থক্য ইনটু √3। তাহলে কেউ যদি তোমাকে বলে যে ভাইয়া ধরেন এমন অঙ্ক আছে, এখানে দিছে 100, এদিকে দিছে 200, এদিকে দিছে 300, কিন্তু মধ্যবর্তী কোণ 120। তাহলে দেখো তিনটাই আলাদা, কিন্তু মধ্যবর্তী কোণ 120। তখন তুমি দেখবা গ্যাপ মিলে কিনা। তাহলে খেয়াল করে দেখো, 100 থেকে 200 গ্যাপ কত? 2। 100 গ্যাপ হলো 100। আবার 200 থেকে 300 গ্যাপ কত? 100। তাহলে এখানে লব্ধি হবে 100√3। ঠিক আছে, আর বেসিকটা তো আমরা দেখছি। বেসিক হলো এই যে সবচেয়ে ছোটটা বাদ দিয়ে দিব, যেটা বাকি থাকবে সেটার জন্য আর স্কয়ার সূত্র বসায় দিব। বুঝতে পারছো? আর যদি গ্যাপ সেম হয়ে যায়, তখন শর্টকাট হলো এটা। তাহলে 100 থেকে 200 পার্থক্য কত? 100। আবার 200 থেকে 300 পার্থক্য কত? 100। তার মানে 100 করে বৃদ্ধি পাইছে। তাহলে যেহেতু 100 করে বৃদ্ধি পাইছে, তাহলে এটা হবে 100√3। বুঝতে পারছি? তাহলে কেউ যদি তোমাকে এখন বলে যে ভাইয়া ধরেন এখানে এমন হয়েছে পি, এখানে দিছে 2p, এখানে দিছে 3p, মধ্যবর্তী কোণ কিন্তু 120ই থাকতে হবে। অন্য কোনো অ্যাঙ্গেল থাকলে এসব শর্টকাট কাজ করবে না। ওকে, তাহলে এখন দেখো পি 2p 3p, তাহলে কত করে বাড়ছে? p করে বাড়ছে, তাহলে লব্ধি হবে p√3।
বুঝতে পারছি? সো সিমিলার একটা অঙ্ক আমাদের বইতে আছে। আমাদের বইতে অঙ্কটা ছিল এভাবে, একটু দাঁড়াও। আমাদের আমাদের বইতে অঙ্কটা ছিল এভাবে, সেটা হলো এই সমবাহু ত্রিভুজ, বলছে এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজে এদিকে কাজ করতেছে পি প্লাস কিউ, এদিকে কাজ করতেছে কিউ, আর এদিকে কাজ করতেছে কিউ মাইনাস পি মাইনাস কিউ। বলছে এখান থেকে লব্ধিটা কত, এটা ছিল কোশ্চেন। সো আমরা জানি ফার্স্ট অফ অল সমবাহু ত্রিভুজ মানে অ্যাঙ্গেল হলো 60। তাহলে এই বিন্দু ফোর্স গুলোকে খুলে একটা বিন্দুতে নিয়ে আসতে হবে। তাহলে পি প্লাস কিউ কে এদিকে নিয়ে আসলাম, কিউ কে উপরের দিকে নিয়ে আসলাম, আর পি মাইনাস কিউ কে এই যে নিচে নিয়ে আসলাম। তাহলে এখানে যেহেতু 60 ছিল, তাহলে এখানে সবগুলো 120 হয়ে যাবে। তাহলে এবার তাকায় দেখো 120 মানে মাথায় একবার শর্টকাটে করা যাবে। তখন ফোর্স গুলো দেখো, এটা হলো পি প্লাস কিউ, এখানে হলো কি বলতো, সো এটা কিউ হবে না, এটা পি হবে, এটা হবে পি। তাহলে এটা হলো আমাদের পি প্লাস কিউ, এটা হবে আমাদের পি, এটা হবে পি মাইনাস কিউ। তাহলে পি প্লাস কিউ থেকে পি হইছে, আবার পি থেকে পি মাইনাস কিউ হইছে। তাহলে পার্থক্যটা কি হচ্ছে বলতো, কিউ পরিমাণ পার্থক্য হচ্ছে। এখান থেকে এখানে গ্যাপ হলো কিউ, আবার এখান থেকে এখানে গ্যাপ হলো কিউ, কিউ পরিমাণ কমতেছে। তাহলে লব্ধি হবে কিউ রুট 3। বুঝতে পারছি? আর যদি না মিলে তখন ওই যে আগের নিয়ম তো দেখাই দিলাম, সবচেয়ে ছোটটা বাদ দিয়ে দিবা, বাকি দুইটার জন্য সূত্র বসাবা। আর তাও যদি না পারো তাহলে ওই যে তিনটার জন্য তো সূত্র দেখাইছি, এফ স্কয়ার যে সূত্রটা দেখাই আসছি। ঠিক আছে, ওকে। সো আজকে আমাদের এই পর্যন্তই থাক, বাকিটা আমরা নেক্সট লেকচারে দেখবো। আল্লাহ হাফেজ।